এক অগ্নিপথ থেকে অন্য অগ্নিপথে যেতে হবে, লিখেছিলেন শামসুর রহমান। এখন সেনার অগ্নিপথ প্রকল্প চালু করতে গিয়ে আক্ষরিক অর্থেই যেন অগ্নিপথে হাঁটতে হচ্ছে, একেবারে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে মোদী সরকারকে। পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভ, এরই মধ্যে 2 জন মানুষের মৃত্যু হয়েছে। 3 রাজ্যে দাউ দাউ করে জ্বলছে 10টিরও বেশি ট্রেন। বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে, কোথাও পুলিশকে লক্ষ্য করে গুলি, কোথাও আবার পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ। আমাদের প্রশ্ন থাকবে, এই আন্দোলন কি আসলে দেশের বাড়তে থাকা বেকারত্বের হতাশারই বহিঃপ্রকাশ? একাধিক প্রশ্ন উঠবে এই জ্বলন্ত ইস্যু ঘিরে। আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন, সেনার নতুন নিয়োগ প্রকল্প অগ্নিপথের প্রতিবাদে একসঙ্গে অগ্নিগর্ভ 12টা রাজ্য। প্রতিবাদের মধ্যে দিয়ে কি বেরিয়ে আসছে দেশের যুব সমাজের সার্বিক বেকারত্বের হতাশা? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, চাকরির নিশ্চয়তা না থাকলে কি করে যুদ্ধে যাব, বলছে সেনায় যোগদানের স্বপ্ন দেখা চাকরি প্রার্থীরা। অগ্নিপথ নিয়ে কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র? এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, লাগাতার কৃষক আন্দোলনে বাতিল হয়েছে কৃষি আইন, এবার অগ্নিপথ বাতিল করতে চেয়ে পথে নামছে যুব সমাজ। অগ্নিপথের পরিণতিও কি কৃষি আইনের মতো হতে চলেছে? এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন, দুদিনে 10টা ট্রেনে আগুন, বিহারের ট্রেনের যাত্রীর মর্মান্তিক মৃত্যু, ক্ষয়ক্ষতির পরিমাণ 50 কোটি ছাড়ানোর আশঙ্কা। হিংসাত্মক আন্দোলন আদৌ কি কোনো রাস্তা দেখায়? এই অনুষ্ঠানে আমাদের পঞ্চম প্রশ্ন, অগ্নিপথ আন্দোলনের প্রভাব কয়েকশো দূরপাল্লার ট্রেনে, স্টেশনে স্টেশনে যাত্রী হাহাকার, স্কুল বাসে আটক খুদেরা, মানুষকে ভুগিয়ে কেমন প্রতিবাদ? এই অনুষ্ঠানে আমাদের ষষ্ঠ প্রশ্ন থাকবে, এসএসসির সব ধরনের নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআইয়ের সিট, জানালো হাইকোর্ট। এবার কি অন্তত তদন্তের জাল দ্রুত গোটাতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? তবে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রাজ্যে রাজ্যে জ্বলছে ক্ষোভের আগুন, লাগাতার এই মুহূর্তেও। দেখুন, অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, উত্তর থেকে শুরু করে দক্ষিণ ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। আগুন, ভাঙচুর, গুলি, ভাদানে গ্যাস, ধরপাকড়, বাদ যাচ্ছে না কিছুই। পরপর জ্বলছে ট্রেন, আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা। चौथी ट्रेन की तस्वीर मैं आपको दिखाना चाहूंगी। तमाम जो दर्शक इस वक्त टीवी देख रहे हैं वो जरा देखिए कि ये जो आपके सामने धू-धू करती हुई ट्रेन नजर आ रही है, इसका नाम है फरक्का एक्सप्रेस, जो कि मालदा और दिल्ली के बीच का सफर तय करती है। आग इस कदर लगी हुई है कि 3 घंटे से ऊपर का वक्त बीत चुका है जब उपद्रवियों ने इस ट्रेन में आग लगाई और अभी तक उस आग को बुझाया नहीं जा सका है। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা তরুণদের আক্রোশ। हम इस वक्त खड़े हैं दानापुर यार्ड पर और यार्ड में हम आपको दिखा रहे हैं कैसे धू धू कर जल रही है एसी बॉगी। ये पूरी की पूरी ट्रेन जलाने की कोशिश हुई है। हम लोग 7 साल से मेहनत कर रहे हैं, हम लोग क्या करें बताइए। हम लोग को तैयारी करने में लगभग 3 साल लगता है, तो हम 3 साल तैयारी करें, उसके बाद फिर 4 साल हम जॉब करें, एनसीसी करने में उसके बाद हम बाहर निकले तो कुछ नहीं है। पीओडी के खिलाफ है सर, 3 साल हमने एनसीसी में किया। मैंने सर रिपब्लिक डे परेड किया दिल्ली में, 3 साल वहाँ पे लगाए। अब हम 4 साल के लिए सेना में जाकर क्या करेंगे सर? মোদী সরকারের নিয়োগ প্রকল্পের বিভিন্ন শর্তের বিরোধিতায় বিহারে 6টি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বখতিয়ারপুর থেকে কুলহরিয়ায় দাও দাও করে জ্বলতে থাকে ট্রেন, স্টেশন থেকে শুরু করে বাস, ব্যাপক ভাঙচুর চালায় চাকরি প্রার্থীরা। বিহারে বিজেপির শীর্ষ নেতা ও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সাসারামে বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় সেনার চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশের বলিয়াতেও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে বাস ভাঙচুর করে চাকরি প্রার্থীরা। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদেও ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ট্রেন জ্বালিয়ে দেয়। सर हमने तो पहले वाले तरीके से रिटर्न फिजिकल दिया हुआ है, और अब हमें ऐसे पहले हमें जान से दे रहे थे कि आपका रिटर्न हो जाएगा कोरोना है। सर अभी बहाने बना के अभी ये बोल रहे हैं हम कैंसिल कर देंगे सर। রাজস্থানের ভরতপুরে উপড়ে ফেলা হয় রেল লাইন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে এক চাকরি প্রার্থীর মৃত্যু হয়েছে।
বিহারের লক্ষীসরাইয়ে এক ট্রেন যাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার ভারত বন্ধের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানে আগামী 1 ঘন্টায় সমস্ত দৃষ্টিকোণ, যুক্তি প্রতিযুক্তি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। আমি শুরু করব মেজর জেনারেল কে গাঙ্গুলিকে দিয়ে। মেজর জেনারেল গাঙ্গুলি সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর হয়ে বলা ভালো, আপনি দেশকে 1-2 বছর নয় 4টে দশক আপনার জীবনে দিয়েছেন। প্রায় 40 বছর সেনাবাহিনীতে আপনি ছিলেন। যখন আপনি সেনাবাহিনীতে জয়েন করেছিলেন, এই প্যানেলে আজকে যারা আছেন একটা বড় অংশের, আমার তো জন্মই হয়নি, সেই 1960 সালে কোনো ইস্যুতে ইদানিংকালে এতটা উত্তেজিত আপনাকে দেখিনি। আপনি যদি একটু শুরুতে আপত্তির জায়গাগুলো বলেন, কেন মনে হচ্ছে যে এই অগ্নিপথ প্রকল্প সেনাবাহিনীর পক্ষে, দেশের পক্ষে মঙ্গলজনক নয়? প্রথমে আপনার কথা দিয়ে শুরু করব। দেখুন, একজন জওয়ান যখন ফৌজে যোগদান করে, তার মাথার মধ্যে, তার হৃদয়ের মধ্যে, তার চিন্তার মধ্যে খালি একটা কথাই থাকে, দেশ সবার আগে, আর নিজের জীবন, নিজের প্রাণ সবার পরে। যে কোনো মুহূর্তে আমার জীবনকে আমি দিয়ে দিতে পারি যদি দেশের মঙ্গল হয়, যদি দেশের কল্যাণ হয়, দেশের সিকিউরিটি যদি ঠিক থাকে তার জন্যে। কিন্তু যখন তাকে বলা হয় যে সে মাত্র 4 বছরের জন্যে কাজ করবে এবং 4 বছর পরে যখন সে তাকে বার করে দেওয়া হবে, তখন সে পেনশনও পাবে না, কিছু টাকা তার হাতে ধরিয়ে দেওয়া হবে, যেমন 10-11 লাখ টাকা মতন দিয়ে দেওয়া হবে, এবং তাকে বলা হবে তুমি ইচ্ছে করলে চাকরি করতে পারো, ইচ্ছে করলে কোম্পানি করতে পারো, ইচ্ছে করলে পড়াশোনা করতে পারো। কিন্তু সে করবেটা কি? তার প্রাণ, তার মন, তার শরীর সব তো দেশকে সমর্পণ করে দিয়েছে। এখন নিজের জন্য তো কিছুই করতে সে পারবে না। এবং পাশাপাশি সে কিন্তু প্রাক্তন সেনাকর্মী, এটাও লিখতে পারবে না, একেবারে পরিষ্কার বলাই হয়েছে। কিছুই করতে পারবে না। সেনাকর্মীদের যে সুযোগ সুবিধে পায়, যেমন একটা মেডিকেল থাকে, তাদের মেডিকেলের কাছে গিয়ে সে ট্রিটমেন্ট করাতে পারে, সেই সুযোগটাও সে পাবে না। বেশ, এটা তো তার দিক থেকে। আমি যদি প্রশিক্ষণের কথায় আসি মেজর জেনারেল কে গাঙ্গুলি, যে প্রশিক্ষণ একজন সাধারণভাবে কতদিনের প্রশিক্ষণ, এবং এক্ষেত্রে যে 6 মাসের প্রশিক্ষণ, সেটা আদৌ যথেষ্ট? হ্যাঁ, 6 মাসের 8 মাসের প্রশিক্ষণ হয়, তবে প্রশিক্ষণটা কাজের মধ্যে দিয়ে হয়। যখন সে একবার পাস করে গেল প্রশিক্ষণ নিয়ে, তাকে চলে যেতে হলো ব্যাটালিয়ানে, তখন সে ব্যাটালিয়ানে তার যে প্রশিক্ষণ হয় সবার সামনে, সবার সঙ্গে, সেইটাই হচ্ছে গিয়ে আসল প্রশিক্ষণ। প্রথমের দিকে যে প্রশিক্ষণ হয় সেটা খালি গুলি চালানো শেখা, দৌড়িয়ে থাকা, তাকে শারীরিক দিক থেকে শক্ত সামর্থ্য করে তোলা, এই সমস্তগুলো তৈরি হয়। কিন্তু যে প্রশিক্ষণটা তার প্রয়োজন, যে প্রশিক্ষণটা তাকে পেতে হয়, সেটা যখন ব্যাটালিয়ানে যায়, জওয়ানদের সঙ্গে, অন্য জওয়ানদের সঙ্গে, অফিসারদের নিচে, জেসিওদের নিচে যখন তারা কাজ করে, তখনই সত্যিকারের প্রশিক্ষণটা হয়, এবং সেইখানে তার দেশভক্তিটা জাগরূপ হয়ে ওঠে। বেশ, আপনি যেমন এই প্রকল্পকে অপোজ করছেন, যেরকম সমর্থনও করছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। আমি কর্নেল দাসের কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে হিংসার ছবি আমাদের গোটা দেশ জুড়ে 12টা রাজ্যে এই মুহূর্তে উঠে এসেছে, এবং বহু ক্ষেত্রে আক্রান্ত হয়েছে ট্রেন। বাস তো আমি সংখ্যায় গুনব না, অসংখ্য বাস বিভিন্ন রাজ্যে, কিন্তু মনে হচ্ছে ট্রেন এই আন্দোলনের নিঃসন্দেহে সফট টার্গেট। তার কারণ 10 বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, এখন 12টা ট্রেন একেবারে জ্বালিয়ে দেয়া হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাপ এত তাড়াতাড়ি করা যায় না, 50 কোটি তো ন্যূনতম ফিগার মনে হচ্ছে, শুধুমাত্র রেলের অন্তত 25 কোটি। আমি এই অশান্তির ছবিটা এইবার দেখাবো।
মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর থেকে শুরু হয়েছে তীব্র বিরোধিতা। এক রাজ্য থেকে আরেক রাজ্যে ক্ষোভের আগুন ছড়াচ্ছে দাবানলের মতো। বিক্ষোভ আন্দোলনে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে দুজনের। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দামোদর রাকেশ নামে এক তরুণের, যিনি ভারতীয় সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি সেনায় ভর্তির জন্য দিনরাত পরিশ্রম করছিলেন দামোদর। ভারতীয় সেনায় যোগ দেওয়ার লিখিত ও মেডিকেল পরীক্ষায় পাশও করেছিলেন। শুক্রবার মোদী সরকারের অগ্নিপথ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেকেন্দ্রাবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় সেনায় ভর্তির অপেক্ষায় থাকা দামোদরের। ఇప్పుడు ఒక మూడు సంవత్సరాల నుంచి ఆర్మీ కోచింగ్ అని తిరుగుతుండు. రిటర్న్ టెస్ట్ మెడికల్ అన్ని పాస్ అయ్యిండు. বিহারের লক্ষীসরাইতে ট্রেনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিহারের লক্ষীসরাইতে বিক্রমশিলা এক্সপ্রেসে কয়েকটি কামরায় আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। লক্ষীসরাইয়ের জেলাশাসক জানিয়েছেন, ট্রেনে এক অসুস্থ ব্যক্তি ছিলেন। তিনি আরও অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অগ্নিপথের বিরোধিতায় এই আন্দোলনে সবথেকে বেশি প্রভাব পড়েছে রেলের ওপর। বিহারের গয়ার বখতিয়ারপুর থেকে দানাপুরে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটির এসি 3 টিয়ার কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ये दानापुर स्टेशन कई घंटे तक कब्जे में रहा है उन उपद्रवियों के, जिन पर पुलिस बिल्कुल सख्ती नहीं कर पाई, और पुलिस दिखी भी तो आराम से आते हुए, जबकि क्या घटना के बारे में पहले पता नहीं चल पाया था। तमाम वो सवाल है जो हम पूछेंगे कि आखिर पुलिस प्रशासन कहाँ थी। यात्री बेचैन थे, परेशान थे, असुरक्षित थे। বিহারের কুলহারিয়াতেও ট্রেনের কয়েকটি কামরা পুড়িয়ে দেওয়া হয়। হংসরাজ সিংহ, সনৎ ঝা, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গোটা দেশ উত্তাল, কিন্তু তার মধ্যেই ভ্যান্ডালিজমের ঘটনা একেবারে দ্বিধাহীনভাবে তীব্র নিন্দা করছে। এত মানুষের হয়রানও হচ্ছেন এবং দুজন মানুষের মৃত্যু হলো। আমি বলছি কি অকারণ অপচয়। একজন আন্দোলনকারী, পুলিশের গুলিতে যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ, এবং একজন ট্রেন যাত্রী। আমি বলছি যে এইটা নিয়ে আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসব, যে অনেকে বলছেন যে এটা তো ঠিকা সেনার মতো বিষয় হয়ে যাচ্ছে। ঠিক যেমন সিভিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশকে রিপ্লেস করা যায় না, সেই রকম দেশের সেনাবাহিনী, দেশের নিরাপত্তা ঠিকা সেনার হাতে তুলে দেওয়া যায় না। আপনি মানবেন? আপনি এই প্রকল্পকে সমর্থন করছেন কর্নেল দাস? আমি এটা দুপুরবেলা টিভিতেও একজন বললেন, হ্যাঁ, যে এটা কন্ট্রাকচুয়াল সার্ভিসের মতো হলো। হ্যাঁ, কিন্তু রিয়ালিটি এটা, আমি জেনারেল গঙ্গোপাধ্যায় স্যারকে পুরো সম্মান জানিয়ে বলছি যে এখন পরিস্থিতি যা, এখন সমস্ত বিশ্ব জুড়ে এই ট্রেনটা চলছে, যে পার্ট অফ দ্য, মানে আমাদের একটা অংশ থাকবে কন্ট্রাকচুয়াল। এখন কন্ট্রাকচুয়ালটা অসম্মানীয় কিছু নয়। আমরা যখন না, এর মূল কারণ তো আপনি মানবেন নিশ্চয়ই যে বাজেট। এই জন্যই বলছি যে বেতন এবং পেনশন খাতে যা খরচ হয় ওই 2,75,000 কোটি টাকার মতো, মানে মোট বরাদ্দের প্রতিরক্ষার প্রায় 58%, সেইটাকে ছাঁটার জন্য এই প্রকল্প। এটা মানবেন না? যেটা আমি বলছি, যেটা আপনি আমাদের লাস্ট যে বাজেট গেল 37 লাখ করোড়, হ্যাঁ, তার মধ্যে ডিফেন্স পেল 5,25,000 করোড়। তার 47.6% চলে যাচ্ছে পেনশন এবং স্যালারিতে একদম। এবং তারপরে যেই টাকাটা থাকছে বিভিন্ন ট্রেনিং, অন্যান্য কিছু কস্টলি ইকুইপমেন্টের মেইনটেনেন্স, তারপর অন্যান্য কাজ আছে সেগুলিকে ঠিক রাখা, তারপরে যেই টাকাটা থাকে সেইটা দিয়ে মডার্নাইজেশন করা নেক্সট টু ইম্পসিবল হয়। তো এইটা সেনাবাহিনী আপনি যদি দেখেন যে আজ থেকে প্রায় 1989-এ বোফোর গান এসেছিল, তারপরে আর কোনো আধুনিক অস্ত্র ভারতীয় সেনার হাতে আসেনি, এবং এই বোফোর গান থাকাতে কার্গিল যুদ্ধটাকে আমরা সামলাতে পেরেছিলাম, কারণ এটা ডাইরেক্ট হাউইজার ফায়ারিং গান। তো এখন যেটা ডিফেন্সের অন্যান্য যে এয়ারফোর্সে দেখুন, আমাদের অভিনন্দন যে প্লেন চালিয়ে গিয়ে পাকিস্তানে পাইলটকে নামালো, সেই প্লেনটার বয়স কত? মিগ 21 বাইসন, 50 বছর। একদম। কেউ 50 বছরের সাইকেলও বাড়িতে চালাবে না। কিন্তু এই তো আমাদের অবস্থা চলছে ডিফেন্সে, এটা একটা সমস্যা। এবং আপনি যদি ওই বিমানে দুর্ঘটনার খতিয়ান দেখেন, প্রায় 6 মাস অন্তর একটা করে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার খবর আমাদের পেতে হয়। এই অভিনন্দনের কাছে যদি একটু আধুনিক এয়ারক্রাফট থাকতো, ও আরেকটা এয়ারক্রাফটকে মেরে
মানে ফিরে আসতে পারতো নিরাপদে। কিন্তু এইগুলো আমাদের কনস্ট্রেন্ট, নেভি কিছুটা বেটার। তাহলে আপনি বলছেন যে এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে এই ধরনের প্রকল্প অন্যান্য দেশে নিয়েছে, এই দেশে নিলে কোনো অসুবিধা নেই। জেনারেল গঙ্গোপাধ্যায় স্যার বললেন, হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট। একটা সৈনিক যখন আসে স্বপ্ন নিয়ে আসে, হ্যাঁ সে এই রেজিমেন্টের জন্য আসে। হ্যাঁ। আর একটা সৈনিক যখন আসে একটা রেজিমেন্টে সে সারা জীবন কাটায়, কখনো কখনো হয়তো ইনস্ট্রাক্টর বা অন্য কোনো ব্যাপারে ডেপুটেশনে যায়, আবার চলে আসে। কিন্তু এখন যেটা করা হয়েছে, এটা যদি অনেকে বলে মন্দের ভালো অথবা যা পরিস্থিতি, তাতে আমাদের সিচুয়েশনটাকে যদি ইমপ্রুভ করা যায়, কারণ দেখুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, যুদ্ধ হলে যুদ্ধ জয় করতে হবে দেশকে নিরাপদে। আমরা তখন বাহানা দিতে পারবো না যে আমার কাছে এই ছিল না, ওই ছিল না, কিচ্ছু না। দেশের নাগরিকের রক্ষার প্রাথমিক দায়িত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সেনাবাহিনী। বেশ, আমি কর্নেল দাস আবার আসবো আপনার কাছে। আমি একবার সমীর মিত্রের কাছে যাব। সমীর দা, এই শর্তগুলোর মধ্যে এই যেগুলো বলা হচ্ছে তার মধ্যে একটা পয়েন্টে আপনার তীব্র আপত্তি আছে, সেটা হচ্ছে এই যে 4 বছর পরে বলা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সে সেটা একেবারে অগ্রাধিকার দেওয়া হবে, প্রায়োরিটি বেসিসে। সেটা অসম রাইফেলস হতে পারে, সিআরপিএফ হতে পারে। তো সেইখানে আপনার আপত্তি কেন? এই জন্য কি আপত্তি যে পরিসংখ্যান বলছে যে এই পরিমাণ রিক্রুটমেন্ট সেন্ট্রাল ফোর্সে হয় না, নাকি বাহিনীর ভারসাম্য, নাকি কোথাও একটা প্রশিক্ষণের তফাৎ থেকে যাবে বলে আপনি মনে করছেন? আপনার আশঙ্কাটা কি সমীরদা? সুমন, আমার আপত্তি খুব স্ট্রংলি আপত্তি আমি জানাচ্ছি এই জন্যে যে একটা ফোর্স ওভার এ পিরিয়ড অফ টাইম সার্টেন ভ্যালুস, সার্টেন ইথস, সার্টেন ট্র্যাডিশন নিয়ে তারা গড়ে ওঠে। আর্মির যে ইথস অ্যান্ড তাদের যে ভ্যালুস, তাদের কাছে এই যে 4 বছরের মধ্যে 6 মাস ট্রেনিং, বোধহয় 3 মাস না 6 মাস ছুটি, প্র্যাকটিক্যালি এরা পাচ্ছে বোধহয় 2.25 বছর টোটাল। তারা তাদের একমাত্র ট্রেনিং দেওয়া হয়েছে যে ফাইট টু কিল, তুমি দেশ রক্ষা করার জন্য, যেটা কারণ পৃথ্বীশ বলছিলেন যে তুমি দেশ রক্ষার জন্য তোমাকে আনা হয়েছে। এই পিরিয়ডে যদি যুদ্ধ হয় তাহলে তুমি সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, তাকে কিন্তু অন্য কিছু দিচ্ছে না। ওয়ারাজ আমরা যদি দেখি বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, যেগুলোকে আমরা সিএপিএফ বলছি, আগে এগুলোকে প্যারামিলিটারি ফোর্স বলা হতো, সেই জায়গাটা যদি দেখি আমাদের কিন্তু ট্রেনিং মডিউল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বিকজ আমাকে বর্ডার গার্ডিংয়ের সঙ্গে সঙ্গে আমার একটা দায়িত্ব রয়েছে বর্ডার পপুলেশনের জন্যে, এবং নট অনলি দ্যাট, তাদের ভালো মন্দ, তাদের অগ্রগতি, তাদের বর্ডার ডেভেলপমেন্ট, তার সঙ্গে বিএসএফ জড়িত। অলসো আই হ্যাভ এ রোল, ইফ দ্য ব্যালুন গোজ আপ, তখন কিন্তু বিএসএফকে ডেফিনিট অ্যাসাইন্ড অপারেশনাল টাস্ক দেওয়া হবে, এবং দে উইল বি প্লেসড আন্ডার ইন্ডিয়ান আর্মি অপারেশন কন্ট্রোল। সিমিলারলি আজকে যদি সুমন আমরা দেখি সিআরপিএফ, তাদের রোলটা কি? ইন্টারনাল সিকিউরিটি। ওয়ারাজ আর্মি এক্সেপ্টিং আরআর, সেগুলো একটা পার্টিকুলার এরিয়াতে তাদের ডিপ্লয় করা হয়েছে যেখানে টেরোরিজম অর দ্য টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মিলিটেন্সি ওয়াজ অ্যাট দি হাইয়েস্ট পিক, যেমন পার্টিকুলারলি জম্মু কাশ্মীর, সেই জায়গাটায় তাদের ডিপ্লয় করা হয়েছে। যেটা তুমি প্রথমেই বললে, দেয়ার ইজ এ ডেফিনিট ডিফারেন্স ইন দ্য ট্রেনিং মডিউল। নাম্বার 2, আমাকে যদি নিতেও হয়, আমাকে যদি তাদের নিতে হয়, তাহলে কি হচ্ছে? সেই জায়গাটা আমাদের তো রিকোয়ার্ড ভ্যাকেন্সি দরকার, or government has to sanction the additional কোটা। সেই জায়গায় যদি আমরা করি, তাকে আসার পরে অন্ততপক্ষে তাকে আমাদের বিএসএফ কিংবা সিআরপিএফ এর যে ট্রেনিং মডিউল আছে তার ভেতর দিয়ে একটা তাকে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক ঠিক, যে রিওরিয়েন্টেশন, যেটা আপনার কথার প্রেক্ষিতে বলতে চাইছেন। হ্যাঁ, ডিআইজি মিত্র সাহেব যেটা বললেন কথাটা ঠিকই, কিন্তু গত মানে আপনি অপারেশন ব্লুস্টার থেকে শুরু করে, আমি 82-তে আর্মিতে এসেছি, তারপরের থেকে শুধু আমরা কাউন্টার ইনসার্জেন্সি, সিআই অপসেই আমরা ডেপ্লয়েড দেখেছি সেনাবাহিনীকে। তাতে কি হয়েছে, একটা নিঃশব্দে সেনাবাহিনীর মধ্যে একটা পুলিশীকরণ চলে আসলো, যেটা নাকি প্রথম 5-6-10 বছরের মধ্যে যারা নাকি প্যারামিলিটারি ফোর্স বা স্টেট আর্মড পুলিশ, তাদের মধ্যে কিছুটা সামরিকরণ করা দরকার, যেটা ডিআইজি মিত্র সাহেব বললেন।
কথাটা ঠিক, ওখানে অন্যরকম। কিন্তু যখন পরিস্থিতি পাল্টেছে সেখানে তাদের সামরিকরণ করা দরকার। এখন অফ লেট আমি দেখেছি যে সিআরপিএফ আর বিএসএফ কে তো বর্ডারে পাঠিয়ে দিয়ে, দে আর অলসো ইভেন সিআইএসএফ, তারা এই জিনিসটা পিক আপ করেছে এবং আর্মি জাস্ট যায় সাথে থাকার জন্য, কোনো কোনো জায়গায় দরকার হলে অপারেশন করে, কিন্তু এরা কিন্তু ফাইট করছে। আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আপনাকে বলি, আমি একটা জায়গায় রেড করতে যাব, আমার কাছে ট্রুপ ছিল না, আমাকে দেওয়া হলো সিআরপিএফ এর 2টা প্লাটুন আর একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। আমি যাচ্ছি, আমরা যাওয়ার মাঝ রাস্তায় বললো যে না ওখানে তো পৌঁছতে রাত হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ, তো বলছে না আমরা রাত্রে অপারেশন করি না সিআরপিএফ। তো আমি তখন হায়ার হেডকোয়ার্টারকে বললাম যে আমি তাহলে আমার পুরো প্লাটুন নিয়ে যাই, বলে না কাম ব্যাক। তো এরকম একটা পরিস্থিতি ছিল। তো সেই ক্ষেত্রে এখন সিআরপিএফ অনেকটা ইমপ্রুভ করেছে, তাদের স্পেশাল ফোর্সও আছে, ইভেন রাজ্য পুলিশে আপনি যেখানে অন্ধ্রতে দেখুন একটা কি গ্রেহাউন্ড না কি একটা ফোর্স বানিয়েছিল, পুরো ওরা কিন্তু অন্ধ্রপ্রদেশ নিজের পুলিশ বল দিয়ে তাদের স্পেশালি ট্রেন করে সেইখানকার নকশাল অত্যাচার না। আমরা যেটা বলছি, কর্নেল পৃথ্বী যেটা বললেন ইলাবোরেট করে, আমাদের কিন্তু আজকে হচ্ছে যে অগ্নিপথ নিয়ে আলোচনা, সেখানে গ্রেহাউন্ড হোক কিংবা আমাদের যেটা করা হয়েছিল রজত মজুমদারের নিচে যখন তিনি ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, কেননা একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকবে, প্রত্যেক একটা এমপ্লয়মেন্টের জন্য ফাইন্যান্স মিনিস্ট্রির থেকে তাকে নিতে হবে, বাজেটের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সেইটা যদি হয় তাহলে এই যে এদের নেওয়া হলো, তাহলে এদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ আর অল দি প্যারামিলিটারি ফোর্স মেম্বার তারা 60-এ রিপেয়ার করে, সাফাই কর্মচারী থেকে নিয়ে ডিজি পর্যন্ত। সেই জায়গাটায় যদি তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে, তাহলে হোয়াই আজকে যেখানে লাইফ স্প্যান বেড়ে গেছে, অ্যাভারেজ লাইফ স্প্যান আজকে, তাহলে সেখানে তাদের 4 বছর কেন? উই উইল বি লুজিং দ্য ট্রেন্ড অ্যাসেট, সেটা কেন সরকার বুঝতে পারছেন না? আপনি বলছেন যে 4 বছরের প্রশিক্ষণ কেন, আর প্রশিক্ষণ দেওয়ার ফলে যে দক্ষ, আমি যদি ধরে নিই যে সেনাবাহিনীর জওয়ান তৈরি হলেন, তাদের 4 বছর পরে আমরা হারাবো কেন? বুঝতেই পাচ্ছেন যে গত 20 মিনিটে বিভিন্ন বিশেষজ্ঞের প্রতিযুক্তি, যুক্তি ইত্যাদি ইত্যাদি, এবং এই প্রকল্পের পক্ষে এবং বিপক্ষে একেবারে স্পষ্ট দুটো মত আছে, এই দুটো মত মোটামুটি সাম আপ করে এই মুহূর্তে পরের প্রতিবেদনে আপনাদের সামনে রাখব। ভারতীয় সেনা, তার সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে 130 কোটি ভারতবাসীর আবেগ, তেমনি জড়িয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণীর ভবিষ্যৎ। সেই সঙ্গে সেনার সম্মান, চাকরির নিশ্চয়তা এবং অবসরের পর সুযোগ সুবিধে। দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি মূলত এই 3টি কারণেই সেনাকে পেশা হিসেবে বেছে নেন বহু তরুণ তরুণী। কিন্তু অভিযোগ উঠছে মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প সেই জায়গাতেই আঘাত করছে। এখন থেকে সেনা, বায়ুসেনা ও নৌসেনা 3 বাহিনীর জওয়ান পদে শুধুমাত্র অগ্নিপথ প্রকল্পেই নিয়োগ করা হবে। এই চাকরির স্থায়িত্ব হবে 4 বছর। 4 বছর পর 25%কে ভারতীয় সেনায় স্থায়ীভাবে নিয়োগ করা হবে, বাকি 75%কে সেনাবাহিনীতে আর রাখা হবে না। আর এখানেই আপত্তি হাজার হাজার চাকরি প্রার্থীর, সেই সঙ্গে বহু প্রাক্তন সেনাকর্তাদেরও। তাদের প্রশ্ন, 4 বছর পর চাকরির নিশ্চয়তা না থাকলে লড়াইয়ে উদ্যম পাবে কোথা থেকে এই জওয়ানরা? মোদী সরকারের যুক্তি, এর ফলে সেনায় অল্প বয়সীদের সংখ্যা বাড়বে। অনেকেই পাল্টা প্রশ্ন তুলছেন, 4 বছর পর এই তরুণ তরুণীরা বেকার হয়ে যাওয়ার পর তাদের কি হবে? কেন্দ্রের বক্তব্য, 4 বছর পর যাদের সেনাবাহিনীতে রাখা হবে না, আধা সামরিক বাহিনীতে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু পাল্টা অনেকেই প্রশ্ন করছেন, এই মৌখিক আশ্বাসে কি করে ভরসা করা যায়? সেই সঙ্গে প্রাক্তন সেনাকর্তাদের অনেকেরই প্রশ্ন, মাত্র 6 মাসে কি করে প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়া সম্ভব? ডিফেন্স সার্ভিসেস পেনশন বিল সরকার সহ্য করতে পারছে না, এবং তার জায়গায় ওরা ম্যান পাওয়ার রিডিউস করবে, আর্মি স্ট্রেংথ রিডিউস করে ডিফেন্স পেনশন বিলটাকে কম করবে আর কিছু একটা বাঁচাবে। প্যারামিলিটারি ফোর্সে কোনো অগ্নিবীর হবে না, তার কারণ প্যারামিলিটারি ফোর্সের ইন্ডাকশনই হচ্ছে কি অ্যাসাম রাইফেলস। একটা মাত্র প্যারামিলিটারি ফোর্স আছে, অ্যাসাম রাইফেলস, ওখানে তো অলরেডি ম্যান বাই দি আর্মি। তাহলে এগুলো এরা যাবে কোথায়? विवाद कुछ नहीं है, लेकिन विवाद बनाया जा रहा है क्योंकि विपक्ष के पास बाकी कुछ नहीं है। उधर ईडी के अंदर घेराव हो रखा है, गलत चीजें बताकर उनको भड़काया जा रहा है।
অগ্নিপথ প্রকল্পে যারা যোগদান করবেন তারা মাইনের 70% হাতে পাবেন, আর 30% জমা পড়বে অগ্নিবীর কর্পস ফান্ডে। অবসরের পর একলপ্তে সেই টাকা মিলবে। যাদের 4 বছর পর সেনাবাহিনীতে আর রাখা হবে না তারা একলপ্তে পাবেন মোট 11,71,000 টাকা, যা পুরোটাই কর মুক্ত। কিন্তু এরা কোনো গ্র্যাচুইটি পাবেন না, কোনো পেনশনও থাকবে না। मेरी ये राय है कि उनको ये स्कीम के बारे में पूरी तरह अभी तक जानकारी सही तरह से मिली नहीं है। एक बार ये समझ जाएंगे पूरे स्कीम के बारे में तो उन्हें विश्वास होगा कि यह स्कीम ना सिर्फ युवाओं के लिए बल्कि राष्ट्र और भारतीय थल सेना तीनों के लिए फ़ायदेमंद और ज़रूरी है। जल्दी भी ही प्रक्रिया शुरू होने जाने वाली है। আগে যখন স্থায়ী পদে কোনো জওয়ানকে নিয়োগ করা হতো তখন তিনি শুরুতেই বেতন পেতেন 25,000 টাকা। অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীররা পাবেন মাসিক 30,000 টাকা। একজন স্থায়ী জওয়ান সারা জীবন পেনশন পান। 4 বছর পর যাদের রাখা হবে না তারা পেনশন পাবেন না। একজন স্থায়ী জওয়ান কমপক্ষে 19 বছর চাকরি করেন। অগ্নিবীররা 4 বছর কর্মরত থাকবেন, তারপর 25%কে স্থায়ী পদে নেওয়া হবে, 75% বাদ পড়বেন। স্থায়ী সৈনিকদের প্রশিক্ষণ 11 মাসের হয়, অগ্নিবীরদের হবে 6 মাস। স্থায়ী সৈনিকরা বছরে 90 দিন ছুটি পান, অগ্নিবীররা কতদিন পাবেন তা এখনও স্পষ্ট নয়। স্থায়ী জওয়ানরা আজীবন ক্যান্টিনের সুবিধে ভোগ করেন, অগ্নিবীররা শুধু কর্মরত অবস্থাতেই পাবেন। স্থায়ী জওয়ান আজীবন মেডিকেল সংক্রান্ত সুবিধে পান, অগ্নিবীররা শুধু কর্মরত অবস্থায় পাবেন। এটা যদি গভর্নমেন্ট একটু সময় নিত, এই প্রপোজালটা দেশকে দিত, একটা ফিডব্যাক যদি নিত, খুব ভালো কনস্ট্রাকটিভ ফিডব্যাক পেত আর তারপরে যদি ইমপ্লিমেন্ট করতো তাহলে হয়তো খুব ভালো হতো, আর দেশের জন্য ভালো হতো, আর্মড ফোর্সেসের জন্য ভালো হতো। তো এই যে রিক্রুটমেন্ট হবে এখন, এতে এজ প্রোফাইলটা একটু নিচে আসবে ইন টার্মস অফ এজ ওয়াইজ। তার মানে আপনি একটা স্ট্রাকচারে দেখবেন যেখানে সিনিয়র্সরা আছে, বয়স হয়েছে, এক্সপিরিয়েন্স আছে, আর নিচের দিকে নতুন জওয়ানরা এসছে, বয়স কম, এনার্জেটিক, দেশের জন্য কিছু করতে চায়, তারা সিনিয়রদের সাথে মিশে গিয়েছে। সব মিলিয়ে অগ্নিপথ প্রকল্পের পক্ষে বিপক্ষে যুক্তির লড়াইয়ে উত্তপ্ত গোটা দেশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই অগ্নিপথ প্রকল্প বিতর্ক আছে, তার ফলে পক্ষে যুক্তি আছে, বিপক্ষে যুক্তিও আছে, কিন্তু সেই যুক্তির আঁচে কার্যত এই মুহূর্তে দেশ জ্বলছে এবং এই রাজ্য তার ব্যতিক্রম নয়। একদিকে শিলিগুড়ির ভেনাস মোড় অবরোধ হচ্ছে, ঠাকুরনগর স্টেশনে এই সেনার চাকরি প্রার্থীরা তারা অবরোধ করছেন, একাধিক জায়গায় অবরোধ সামান্য হিংসাত্মক চেহারা নিচ্ছে। এই রাজ্যের ছবিটা আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর সার্বিক প্রশ্ন থাকবে ভ্যান্ডালিজম নিয়ে। দেখুন, ये महान दृश्य है, चल रहा मनुष्य है, अश्रु श्वेत रक्त से लथपथ लथपथ लथपथ, अग्निपथ अग्निपथ अग्निपथ। অমিতাভ বচ্চনের বাবা প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রায় বচ্চনের অগ্নিপথ কবিতা মানুষের মুখে মুখে ঘোরে। এখন অবশ্য সেনাবাহিনীতে নিয়োগের মোদী সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে শোরগোল, বিতর্কের ঝড়। হাজার হাজার চাকরি প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভের আগুন আছড়ে পড়ছে রাস্তায়, ট্রেনে, রেলওয়ে ট্র্যাকে। প্রতিবাদে জ্বলছে গোটা দেশ, যার আঁচ এসে পৌঁছেছে বাংলাতেও। অবরোধ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। নতুন ঘোষণা করেছে 4 বছরের জন্য আমাদের ভর্তি করাবে, 4 বছর পরে আমাদের বের করে দেবে। আমরা কোথায় যাব? আমরা সবাই বেকার। আমরা 4 বছর পরে এসে আমরা কোথায় যাব? রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছিল 4 বছরের জন্য। আমাদের বয়স বেড়ে গেছে, তো আমরা এবার কি, আমরা যে আজ 6 বছর থেকে খাটলি এটা নিয়ে। অগ্নিপথ বাতিলের দাবিতে এদিন সকালে হাওড়া থেকে কলকাতার দিকে মিছিল করে আসছিলেন চাকরি প্রার্থীদের একটি দল। হাওড়া ব্রিজের মাঝামাঝি পুলিশ তাদের আটকে দেওয়ায় বসে পড়েন সেনার চাকরি প্রার্থীরা। হাওড়া ব্রিজের ওপরই পুশ আপ করে প্রতিবাদ জানান তারা। উত্তর 24 পরগনার ঠাকুরনগর স্টেশনে প্রায় 1.5 ঘন্টা রেল অবরোধ করেন সেনাবাহিনীতে চাকরি প্রার্থীরা। 4 বছরের জন্য নিয়োগ করেছে, প্রথম মাসে দেবে 30,000 স্যালারি, দ্বিতীয় বছরে দেবে 33,000,
তৃতীয় বছরে 36,000, চতুর্থ বছরে 40,000 টাকা, তারপরে 1,11,71,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তা আমরা কি বিদেশে কোনো জায়গায় কি ডিউটিতে যাচ্ছি নাকি, যে হচ্ছে দুবাই গেলাম 2 বছর কাটিয়ে আসলাম, কুয়েতে গেলাম 2 বছর কাটিয়ে আসলাম। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুর বাড়ির দিকে রওনা দেন তারা, কিন্তু আটকে দেয় পুলিশ। পরে ডেপুটেশন দেন কয়েকজন আন্দোলনকারী। পুরুলিয়া শহর লাগোয়া বঙ্গাবাড়িতে বরাকর পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন সেনার চাকরি প্রার্থীরা। অসুবিধা হচ্ছে, 4 বছরের জন্য কেউ যাবে না সেনাবাহিনীতে, আর 3 বছর থেকে র্যালি হয় না, আওয়ামী র্যালি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের জলদি র্যালি, আওয়ামী র্যালি চালু করে জলদি। ক্ষোভের আঁচ গিয়ে পড়েছে উত্তরবঙ্গেও। এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল এটা করাচ্ছে। এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে দিয়ে এই 4 বছর স্কোপে 4 বছরের যে সুযোগ, তাতে নিজেদেরকে তৈরি করতে পারবে। जिन बच्चों ने हमारे सालों साल मेहनत करते हुए भर्ती होने की कोशिश कर रहे हैं, उनकी ज़िंदगी में अगर निश्चयता ना रहे तो वो कैसे लगन के साथ, जज्बा और जुनून के साथ काम करेगा, ये सबसे बड़ा मसला है। हमारे पीएम साहब, हमारे जो डिफेंस मिनिस्टर साहब, इन्हीं लोगों को मंत्रित्व काल के लिए तो कोई समय सीमा निर्धारित नहीं होते हैं, तो इन लोगों को हटा के नौजवान को क्यों नहीं लाया जाता? সব মিলিয়ে সেনার চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। সমীরণ পাল, সন্দীপ সমাদ্দার, সুনীত হালদার, এবিপি আনন্দ। সৌভাগ্যের বিষয়, আমাদের রাজ্যে বিক্ষোভের আগুন এবং তার আঁচ যথেষ্ট উত্তপ্ত হলেও এখনো পর্যন্ত হিংসা, ট্রেনে আগুন লাগানো, বাস ভাঙচুর এই জায়গায় আসেনি। আমি বিশ্বজিৎ দেব, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, তার কাছেও যাব। বিশ্বজিৎদা, একেবারে পরিষ্কার আমি জানতে চাইছি, যেটা হচ্ছে বিরোধীরা তারা বিরোধিতা করতেই পারেন, এবং এই রকম একটা ইস্যুতে যেখানে এত বছর সার্ভিস করা প্রাক্তন সেনা অফিসাররাও তারা বিরোধিতা করছেন, রাজনৈতিক দল তো করতেই পারে। আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে যে সুরে বিরোধিতা করছেন সেই তীব্রতার সঙ্গে ভ্যান্ডালিজমের নিন্দা এই দেশের বিরোধীরা করছেন না। আপনার মনে থাকবে, সম্ভবত আপনি সেদিন অতিথি ছিলেন, যখন নূপুর শর্মার মন্তব্যের তীব্র নিন্দা করে আমি তা সত্ত্বেও বলেছিলাম যে 11 ঘন্টা কি করে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ থাকতে পারে। আমরা লাইভে দেখিয়েছিলাম, জানতামও না ফুটেজে কি আসছে। একজন ক্যান্সার পেশেন্ট, তিনি রাস্তায় আটকে পড়ে ছটফট করছেন যন্ত্রণায়, খাবার নেই, জল নেই, ন্যূনতম পরিষেবাটুকু নেই। আমি বলছি যে আজকের এই যে 1 ডজন ট্রেন পুরল আজ আর কাল মিলিয়ে, বলতে বলতেই একেবারে সংখ্যাটা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এত অসংখ্য মানুষ, অসংখ্য যাত্রী রাস্তায় আটকে রইল। আমি দেখাচ্ছিলাম যে স্কুল বাসের বাচ্চারা আটকে আছে। আমি বলছি এইটার অন্তত তীব্র ভাষায় বিরোধীদের নিন্দা করা উচিত। বিশ্বজিৎদা, দেখুন, প্রতিবাদের ধরন এটা হতে পারে না। আমরা কখনোই এটা সমর্থন করি না, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এটা সমর্থন করেন না। এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় এর আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে অগ্নিপথ, আজকে এটা আরেকটা জুমলা, নরেন্দ্র মোদীর আরেকটা জুমলা। ঠিক যেমনি 2 কোটি চাকরিরা একটা ছিল জুমলা, ঠিক যেমনি 15 লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়াটা একটা জুমলা ছিল, ঠিক সেমনি আরেকটা জুমলা 2024-এর নির্বাচনকে সামনে রেখে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন তো, যে আজকে দেশের নিরাপত্তা নিয়ে আপোষ করা হচ্ছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে আজকে কিন্তু আপোষ করা হচ্ছে। আজকে চিন্তা করতে পারেন, কেন বলছেন, কেন ভাবছেন যে এই প্রকল্প চালু হলে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হবে? কেন হবে না? কেন হবে না এবার বলুন আপনি। 4 বছরের জন্য একজনকে, একটি কর্মীকে নিয়োগ করা হচ্ছে ডিফেন্স সার্ভিসে, এবং তার দায়িত্ব হচ্ছে যে যুদ্ধ হলে সেই যুদ্ধে তাকে পার্টিসিপেট করতে হবে ওই পিরিয়ডটায়। আজকে আপনি চিন্তা করুন যে 4 বছরের জন্য যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আমি তার প্রতি সম্পূর্ণ সম্মান দিয়ে তাকে বলছি আমি যে সে দেশের জন্য সে আজকে সার্ভিস দিতে গেছে। কিন্তু তার বিষয়টা আপনি 4 বছরটা এত জোর দিয়ে বলছেন, আমি বলছি রাজ্য সরকারও তো পুলিশ সহ বহু দফতরে চুক্তি, স্বল্পমেয়াদী চুক্তির ভিত্তিতে নিয়োগ করে থাকে। কথাটা আমাকে শেষ করতে দিন। তার পক্ষে কি সম্ভব একটা ঝুঁকি নেওয়া, প্রাণের ঝুঁকি নেওয়া, পরিবারের ঝুঁকি নেওয়া?
এটা সম্ভব তার পক্ষে? এখানে তো তাকে প্রাণের ঝুঁকি নিয়ে তাকে দেশের জন্য তাকে এগিয়ে যেতে হবে। তাকে চিন্তা করতে হবে না যে আগামী দিনে সে পেনশন পাবে কি পাবে না, আগামী দিনে তার গ্র্যাচুইটি থাকবে কি থাকবে না, আগামী দিনে কে তার পরিবারকে দেখবে। সিভিক ভলেন্টিয়ারদেরও বহু ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, স্বল্প মেয়াদী চুক্তির ভিত্তিতে নিয়োগ। আমি কিন্তু দেখুন, এখানে কিন্তু দেশের নিরাপত্তা এখানে কিন্তু কম্প্রোমাইজ করা যায় না, এবং মোদী সরকার এই দেশের নিরাপত্তা নিয়ে কিন্তু আপোষ করছে। আজকে সব ব্যাপারে জুমলা করেছে, মেনে নেওয়া যায়, কিন্তু কন্ট্রাকচুয়াল সার্ভিস, ডিফেন্সে কন্ট্রাকচুয়াল সার্ভিস এটা কখনোই মেনে নেওয়া যায় না। একটার পর একটা স্কিম এরা করে গেছে, কোনো রকম আলোচনা না করে বুলডোজ করে গেছে। সিএএ বলুন, আপনি কৃষি আইন আপনি বলুন, বলছেন ডিফেন্সে কন্ট্রাকচুয়াল সার্ভিস মেনে নেওয়া যায় না। আমি দেবজিৎ সরকারের কাছে আসবো। দেবজিৎ, দেশের সীমানায় দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করছেন সেনাবাহিনী, অর্থাৎ এই স্বল্পমেয়াদী নিয়োগে আবার শব্দটা ব্যবহার করছে, ঠিকা সেনা তৈরি হবে, তাদের সেনাবাহিনীর ডেডিকেশন থাকবে না, তাদের সেনাবাহিনীর কমিটমেন্ট থাকবে না, এবং কার্যত দেশের সার্বভৌমত্ব অ্যাট স্টেক হবে, মানবে? সুমনদা, প্রথমেই বলি যে সেনাবাহিনীর নিয়োগের যত সংখ্যা আছে সেখান থেকে সরকার সরে আসেননি, এটা একটা অ্যাডিশনাল নিয়োগের কথা বলা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, একটু আগে সামরিক বাহিনীর কোনো কর্তা বলছিলেন আইএসআই ইত্যাদিরা যদি এদেরকে পেনিট্রেট করে, এদেরকে যদি ছেড়ে দেওয়ার পরে ইউজ করে, এটা একটা বড় জায়গা। কিন্তু আমি আপনাকে মনে করাই যে ইসরায়েল সহ প্রচুর জায়গা আছে। তার কারণ দেবজিৎ প্রশিক্ষণটা পেয়ে যাচ্ছে, তারপরে 4 বছর পরে ধরা যাক, সরকারই তো বলছে যে সবাইকে সেন্ট্রাল ফোর্সে নেওয়া সম্ভব নয়, একটা বড় অংশের তারা কাজ খুঁজবেন, বাস্তব সমস্যা। আমি একটা কথা বলি সুমনদা, যারা আর্মিতে থাকেন, যারা আর্মি ম্যান হন, আর্মির ছোট কাজ বড় কাজ যে কোনো জায়গাতেই যিনি দায়িত্বে থাকেন, তাদের মানসিক গঠনটাই এরকম হয় না। আমার নিজের ভাই আছে বলে আমি জানি, তারা এই ধরনের কাজ করেন না, সাধারণত করেন না, খুব অসাধারণ। একজন দুজন হয়তো স্পাই বা চর বেরোন, কিন্তু সেটা কি আমি মানছি, আমি 100% একমত। কিন্তু এই যাদের রিক্রুট হবে, আমি তোমায় বাড়তি সময় দেব, তাদের কিন্তু প্রাক্তন সেনাকর্মী তারা লিখতে পারবেন না। সুতরাং তোমার ভাই সেনাবাহিনীতে যে পদেই থাকুন, তার অবস্থান আর এই নতুন রিক্রুটদের অবস্থান কি এক হবে? প্রথমত সুমনদা, এটা অপশনাল। যারা আন্দোলন করছেন তাদেরকে কেউ জোর করছে না ওই চাকরির, ওই অগ্নিপথ বা অগ্নিবীরে হাঁটতে, তাকে কেউ বলছেন না। হাজারো চাকরি আছে, সিভিলিয়ানের চাকরি আছে, মিলিটারি সার্ভিস আছে। মিলিটারি সার্ভিসের যে রাস্তা সেটাকে বন্ধ করছে না, তার সঙ্গে এটা অ্যাডিশনাল। যদি কেউ করতে না চান শর্ট সার্ভিস, 4 বছর আমি চাকরি করব না, আমি পুরো চাকরি করব, তাকে কে মানা করেছে পরীক্ষা দিয়ে ঢুকতে? কেউ বাধা দিয়েছে? আর্মিতে কি ওই পদগুলো তুলে দেওয়া হয়েছে? প্রথমত। দ্বিতীয়ত, কোন বয়সের ছেলেদেরকে ডাকা হয়েছে? 17.5 বছর থেকে 24 বছর। এই সময় বাকি এই রাজ্যেতে কি হয়, কোন রাজ্যে কি হয় আমি জানি না। যেখানে ট্রেন পুরোচ্ছে সেখানে বোধহয় সোনা টোনা তৈরি হয়, কিন্তু যেখানে আমাদের এখানে যারা আন্দোলন করছেন 10+2+2+3 মানে 2+2 মানে 10-এর সঙ্গে 12 ক্লাস পাস করলাম, তারপরে 3 বছর আমি গ্র্যাজুয়েশন করলাম, 2 বছর পোস্ট গ্র্যাজুয়েট, 2 বছর বিএড করে রাস্তায় বসে থাকছি, পাস করার পরও 9 বছর। আমাদের রাজ্যে যারা শাসন করছেন তাদের মুখে এটা মানায় না। দেবজিৎকে আমি এইখানে আরেকটা প্রশ্ন, দেখো তুমি দেবজিৎ, যে 12টা রাজ্য এই মুহূর্তে অশান্ত, তার ভেতরে একাধিক রাজ্য, ইনফ্যাক্ট গন্ডগোল যেখানে সব থেকে বেশি হচ্ছে সেগুলো কিন্তু বিজেপি শাসিত। তুমি সেটা এনডিএ হতে পারে, বিজেপি হতে পারে, বিহার বলো, ইউপি বলো, হরিয়ানা বলো। আমি পরিসংখ্যান দেখছিলাম দেবজিৎ, উত্তরপ্রদেশে এই মুহূর্তে সেনায় নিযুক্ত আছেন 1,67,557, হরিয়ানায় 65,000। মানে সব থেকে প্রথম 5টা রাজ্য আমি যদি নিই, হিমাচল প্রদেশে প্রায় 50,000। আমি বলছি যে সেইখানে সব থেকে বেশি গন্ডগোল হচ্ছে। এর দুটো অর্থ হতে পারে, এক হচ্ছে ল অ্যান্ড অর্ডার ফেলিয়ার, ঠিকভাবে এই আন্দোলনকে হিংসার পথ থেকে সরানো যাচ্ছে না, সোজা কথা গন্ডগোল থামানো যাচ্ছে না, আর 2 হচ্ছে এর তো একটা রাজনৈতিক কষ্টও থাকতে পারে। যেহেতু প্রশ্নটা অনেকগুলো, আমাকে একটুখানি সময় আমি মানে ভিক্ষে চাইছি। না, নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে আমি প্রসঙ্গ থেকে সরে যাব না, এটা যেটা হুলিগানিজম চলছে, যেসব মানে ঝামেলা চলছে সেটা নিয়ে পরে আসছি। আমি আগে প্রথম যুক্তিগুলোর প্রতিযুক্তিগুলো দিয়ে যাই। আমরা সবাই জানি এনসিসি বলে একটা জিনিস আছে, আমাদের কলেজে হয়। এনসিসি যারা করেন তারা সেনাবাহিনীতে একটু হলেও সুবিধা পান, যখন ভর্তির পরীক্ষাগুলোতে একটুখানি নেক নজরে দেখা হয়, একটু সুবিধাও দেওয়া হয়। তার মানে কি, এমনকি এনসিসি থেকে লেফটেন্যান্ট ইত্যাদিও হতে পারেন অন্যভাবে, কিন্তু সেই জন্য কি এনসিসিকে তুলে দেওয়া হয়? আমি আরো বলছি, আমাদের দেশ তো শুধুমাত্র পাকিস্তান আর চীন এই দুটো জায়গা থেকে অত্যাচারিত হওয়ার ভয় থাকে, কিন্তু ইসরায়েলের মতন দেশ, সেখানে 2 বছর ম্যান্ডেটারি আছে, তার জন্য তারা কোনো পয়সা দেয় না।
সেই রকম ম্যান্ডেটারি, মানে আপনি গ্র্যাজুয়েশন করছেন, আপনাকে ম্যান্ডেটারি 2 বছর দেশের জন্য দিতে হবে, এখানে পয়সা দেওয়া হচ্ছে একটি ছেলে, এবং তারপরেও প্রতি 4 জনে 1 জন নিশ্চিত সেনাবাহিনীতে চাকরি পাবেন, বাকিরা সিএপিএস এ অগ্রাধিকার পাবেন, এনসিসির মতন, এনসিসির মতন অগ্রাধিকার ধরনের যুক্তি। এই যে বাকি 75% যাদেরকে চাকরি ছেড়ে দিতে হবে 4 বছর বাদে, আজকে তাদের ভবিষ্যৎ কি? খালি কমিটমেন্ট, ভবিষ্যৎ বলছি আছে, এটা কমিটমেন্ট আমরা দেখেছিলাম, আমরা তো দেখেছিলাম কমিটমেন্ট। আচ্ছা, আমি দুজনকে একটা কথা, সমীর মিত্র, কি ভবিষ্যৎ আছে? যারা চাকরি পেলেন না কোথায় যাবেন? আমি একবার আরেকটা জুমলা, সমীর মিত্র, আমি একটু বলি, না না, এটা আমি দেবজিৎ আসবো, একাধিক প্রশ্ন আসবো। মমতা ব্যানার্জি ডবল চাকরির মতো নয়, বিশ্বজিৎ আমাকে বলতে দিন। আমি এটা দেশের বিষয়, এটা মোদি মমতার বিষয় না, দেশের সরে যাই। সমীর মিত্র, চাকরি এই যাদের আমি একটু সুযোগ পেয়েছি, হ্যাঁ সমীর মিত্র, আমি একটু সুযোগ পেয়েছি প্লিজ, হ্যাঁ অনেক হয়ে গেছে। আমি বলছি যে জিনিসটা, প্রথম কথা যে দ্য হোল নেশন শুড রাইজ টুগেদার টু কন্ডেম দিস ভ্যান্ডালিজম, নাম্বার 1, সেখানে ইররেসপেক্টিভ অফ পার্টি অ্যান্ড অল। নাম্বার 2, যেটা সবচেয়ে বড় ফেইলিওর, যেটা এখন বলছেন অনেকেই, এদের যে ভেতরের যে এসেন্সটা, সেটা কিন্তু কাউকে ভালো করে বোঝানোর চেষ্টা করা হয়নি। নাম্বার মিসকমিউনিকেশন, হ্যাঁ, ইট ইজ অ্যান ইল কনসিভড অ্যান্ড ভেরি পুয়ারলি এক্সিকিউটেড। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে আমাদের তুলনা করাটা বোধহয় উচিত হবে না। এই জন্য যে ইসরায়েলে 2 বছর যদি ওদের ম্যান্ডেটরি থাকে, তাদের কিন্তু ফিরে যেয়ে তারা দে আর নট ইন দ্য ওয়াইল্ডারনেস, যেটা এখানে করা হচ্ছে। আমি বলবো যে এই যারা আসছে, তাদের জীবন, ভবিষ্যৎ, পরিবার, তাদের প্রত্যেকটা জায়গায় তাদের নিয়ে খেলা হচ্ছে, যার অধিকার কারণ নেই। আমি একটুখানি আমি এটা নিয়ে আজকে পড়াশোনা করে এসেছি সুমনদা, ইসরায়েলেরটা নিয়ে। ইসরায়েলে 2 বছর চাকরি করার পরে যদি নেই, 2 বছর ম্যান্ডেটারি থাকার পরে অপশন থাকে, যদি সে চায় এবং যদি তার শারীরিক এবং মানসিক যদি ক্যাপাসিটি থাকে, তাহলে সে সরাসরি আর্মি অথবা আর্মি নিয়ন্ত্রিত, আর্মির অধীনে থাকা বিভিন্ন সেক্টরে কাজ করে। আমার দেশ ইসরায়েল নয়, আমি ইসরায়েল নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যেটা বলতে চাই, 12টা আরব দেশের মাঝখানে ইসরায়েল বসে থেকে বাঘের মতন লড়ে এই আর্মি ম্যানদের নিয়ে। সুতরাং এখানে আমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বলতে দিন, গত 8 বছরে আপনারা দেশকে কি দিয়েছে? মাঝে যেহেতু ইসরায়েল অন্য দেশের কথা সত্যি সত্যি আমাদের দেশের কেউ বলতেই পারেন যে বসে কেন ভাববো, বিশেষ করে সেই ভারতবর্ষে যেখানে প্রত্যেকটা আপনি লক্ষ্য করে দেখবেন নির্বাচনের যে কোনো রাজ্যে যে কোনো জাতীয় স্তরের সার্ভেতে সব থেকে বড় সমস্যা যদি এই দেশের নাগরিকদের জিজ্ঞেস করা যায়, তিনি বলবেন বেকারত্ব, কর্মহীনতা, অর্থাৎ চাকরি না পাওয়া। অনেকে মনে করছেন যে এই যে মুহূর্তের মধ্যে কার্যত 2 দিনের মধ্যে অগ্নিপথ নিয়ে বিতর্ক, তার এই রকম একটা হিংসাত্মক চেহারায় আমাদের সামনে এলো, তার আসল কারণ শুধু একটা প্রকল্প নয়, তার আসল কারণ বেকারত্ব এবং চাকরি না পাওয়া। সেই পুঞ্জীভূত ক্ষোভটাই আছড়ে পড়েছে এখন এই মুহূর্তে অগ্নিপথ ইস্যুতে। পরের প্রতিবেদন। একের পর এক ট্রেনে আগুন, স্টেশন, বাস, গাড়ি ভাঙচুর, গুলি, চাকরি প্রার্থীর মৃত্যু। একদিকে ক্ষোভে ফুঁসছে সেনার চাকরি প্রার্থীরা, আর অন্যদিকে আন্দোলনের এই রূপে তটস্থ রেলযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশুরা। কেঁদে কেটে একশেষ অবস্থা একরত্তিদের। বিশেষজ্ঞরা বলছেন, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে ক্ষোভের এই বহিঃপ্রকাশ ঘটলেও আসলে দেশের নানা রাজ্যের এই ছবিটাই বুঝিয়ে দিচ্ছে দিনে দিনে বেকারত্ব কি ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। বেকারত্ব নিয়ে ক্ষোভ আগে থেকে ছিলই, অনুঘটক হয়েছে অগ্নিপথ। আপনি যদি শুধু ভাড়াটে মিলিটারির মতো করে এদের ট্রিট করতে চান, তার ইম্প্যাক্টটা অনিশ্চয়তার উপর সবচেয়ে বেশি পড়ে, এবং এই মানুষগুলো যারা 4 বছর পরে চাকরি থেকে বরখাস্ত হবেন বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন, তাদের পরবর্তী জীবন কোথায় যাবে সে ব্যাপারে কোনো দিকপাত এখানে করা হয়নি। আমার ধারণা এটাই মূল কারণ যে এই ধরনের বিষয় নিয়ে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ এটাকে ঠিক কাম্য পদ্ধতি মনে করছেন না, কারণ ভারতবর্ষে এইভাবে ডিফেন্সের মতো ক্ষেত্রে রিক্রুটমেন্ট এর আগে কোনোদিন হয়নি।
বিরোধীরা দাবি করছে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার গত 3 বছরে মাত্র 4,45,000 জনকে চাকরি দিতে পেরেছে। নরেন্দ্র মোদীর আমলে ভারতে বেকারত্বের হার 45 বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। 2021 সালে বিশ্ব ক্ষুধা সূচক অনুযায়ী বিশ্বের 116টি দেশের মধ্যে 101 নম্বরে ভারত। সিএমআই সমীক্ষা বলছে গত বছর এপ্রিল থেকে অগস্টের মধ্যে কাজ হারান 2 কোটিরও বেশি বেতনভোগ ভারতীয়। অর্থাৎ বৈষম্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে। হাজার হাজার যুবক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও তাদের জন্য কর্মসংস্থান কোথায়? চরমে উঠছে বেকারত্বের জ্বালা। সবাইকারই কিন্তু একটা রোজগারের পথ দরকার। যারা যুবক, যারা কাজ খুঁজছে, তাদের পক্ষে এটা একটা নাবিশ্বাস উঠে যাচ্ছে। তারা বলছে কতদিন আর অপেক্ষা করবে। কিছুখানি ফ্রাস্ট্রেশনের থ্রু দিয়ে করা হচ্ছে। যেগুলো জায়গাগুলো ছিল কিনা ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেইগুলো আস্তে আস্তে ব্লক করে ফেলছে। এইটা বেশি মাত্রা ব্লক হলো কিন্তু নরেন্দ্র মোদীর রেজিমে ম্যাক্সিমাম, এবং সেটা ঢুকলো এবার ইভেন ইন দ্য সেক্টর অফ আর্মি। প্রথমত কোনো হ্যান্ডলিং অফ দ্য ট্রিটমেন্ট নেই, সেই জন্য এই যে আগুন জ্বলছে, আমি তো দেখতে পাচ্ছি আরো জ্বলবে। দিনের পর দিন ধরে অসংখ্য সরকারি পদ খালি রয়েছে, অথচ নিয়োগই হচ্ছে না। কোথাও কোথাও তো পদই তুলে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভারতীয় রেলে গত 6 বছরে অবলুপ্ত হয়ে গিয়েছে 72,000-এরও বেশি পদ। পরিসংখ্যান বলছে রেলে এখনও 2,37,000 পদ শূন্য পড়ে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে খালি পদের সংখ্যা প্রায় 1,28,000। প্রতিরক্ষা ক্ষেত্রে 2,47,000, ডাক বিভাগে 90,000, রাজস্ব বিভাগে 76,000 পদ ফাঁকা পড়ে আছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে দেশ জুড়ে যে বিক্ষোভ আন্দোলন দেখা যাচ্ছে তাতে সামগ্রিক বেকারত্বের জ্বালার প্রতিফলনই স্পষ্ট। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, বেকারত্বের হার বেশি থাকলে নিম্ন মধ্যবিত্তের জন্য আরও বৈষম্য এবং বিভাজন তৈরি হয়। এই সুযোগ কাজে লাগায় রাজনীতিবিদরা, তারা বিভাজনের রাজনীতি করে। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, দেবজিতের সঙ্গে একটা জায়গা আমি একমত যে এই যে এত আন্দোলনের যুবককে দেখা যাচ্ছে, তারা কি প্রত্যেকে চাকরি পাবেন, নাকি তারা বসেছিলেন যে শুধুমাত্র সেনাবাহিনীর চাকরি করবেন বলে? ইস্যুটা তা নয়। ঠিক সেইখানে আমার পরের প্রশ্নটা, যে একদিকে চাকরি নেই, গত 45 বছরে সর্বোচ্চ বেকারত্ব, অন্যদিকে জিনিসপত্রের দাম এমন জায়গায় গেছে, পাইকারি, খুচরো, সর্বত্র জ্বালানি চূড়ান্ত একটা পর্যায়ে। এইখানে এই আন্দোলন আসলে এই যে বেকারত্ব নিয়ে হতাশা, একেবারে শিক্ষিত বেকারদের হতাশা, সেইটা অগ্নিপথ ইস্যুতে কার্যত সার্বিকভাবে আছড়ে পড়লো। সেই জন্য এত দ্রুত এতগুলো রাজ্যে এইভাবে ছড়াতে পারলো, মানবেন? অবশ্যই সুমন, কারণ এটা ঠিক কথাই যে বেকারত্বের জ্বালা ইনফ্যাক্ট একটা বড় ইন্ধন যোগাচ্ছে এই গোটা জিনিসটার মধ্যে। কারণ এটা তো ঠিকই যে দেবজিৎ বলছিলেন একটু আগে, যে আরও কাজ খুঁজে নেবে 4 বছর বাদে, মানে ভাবটা এমন যেন চাইলেই কাজ পাওয়া যায়। ফলে 45 বছরে যদি সর্বোচ্চ বেকারত্ব হয়, তাহলে হচ্ছে যে আগামী 3 বছর বাদে 48 বছরে সেটা সর্বোচ্চই থাকবে যদি নরেন্দ্র মোদী সরকার থাকেন। ফলে এর বাইরে যাওয়ার কোনো উপায় দেখতে পাচ্ছি না আমরা কোথাও। ফলে এইখানেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আরও জ্বলছে এই কারণে পোস্ট কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে গোটা দেশের পেশাচ্যুতি ঘটেছে, ইকোনমি খারাপ হয়েছে, এই মানুষের জীবন যন্ত্রণা বাড়ছে। এখানে দাঁড়িয়ে সেনাবাহিনীতে যে কাজের সুযোগ ছিল, সেই সুযোগটাও যদি অবরুদ্ধ হয়, অবরুদ্ধ হচ্ছে এই কারণের জন্য। আমি বলছি সেনাবাহিনী তো একটা স্থায়ী চাকরি ছিল। আমি বলছি যে একটা কনসেপ্ট গোটা দেশ বা আমাদের রাজ্য জুড়েও তৈরি হচ্ছে যে স্থায়ী চাকরি বলে আর কোনো মডেল থাকবে না, সবটাই চুক্তিভিত্তিক। চুক্তিতে ডাক্তার আসবে, চুক্তিতে সিভিক পুলিশ আসবে, চুক্তিতে শিক্ষক আসবে, চুক্তিতে সেনা আসবে, চুক্তিতে আইএস আইপিএস আসবে। এখন এই চলছে, আমাদের রাজ্যেও চলছে, এখন কেন্দ্রেও চলছে, আমি দেখতে পাচ্ছি। তো এখন মুশকিল হচ্ছে যে এই যে চুক্তিতে নিলে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেই কর্মীদের দায়বদ্ধতা, সেটা একটা বড় প্রশ্নের মধ্যে পড়ছে। এবং পেনশন নেই, অথচ তাকে চাকরি করতে হবে, সেই লড়ছে। আমি বলছি, আমরা কথায় কথায় বলতাম যে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় না, তার কারণটা হচ্ছে এটাই যে তার দায়বদ্ধতা, তার আনুগত্য, সেটা প্রশ্নাতীত হয় না। ফলে আজকের দেশের সরকার স্বাধীনতার 75 বছর পূর্তি পালন করছেন। তারা যখন ক্ষমতায় এসেছিলেন সবচেয়ে জোর গলায় বলেছিলেন যে আমাদের দেশের সেনাদের বীরত্বের জায়গা ছিল সার্জিক্যাল স্ট্রাইক। কেমন করে দেখালাম দেখুন। তাহলে এই যে সার্জিক্যাল স্ট্রাইক যেটা করে দেখিয়ে সেনার বীরত্বকে আপন বীরত্ব বলে চালানোর চেষ্টা করছিলেন, আজকে সেনার প্রতি সবচেয়ে বড় সম্মান 75 বছরে তারা দিচ্ছেন এই পদ্ধতিতে, যেখানে দাঁড়িয়ে এই সেনাদের হচ্ছে যে আর কি বলবো, তাদের সামাজিক সুরক্ষা নেই। আজকে প্রায় 1.25 লাখের ওপর জওয়ানের পোস্ট খালি, 10,000-এর কাছাকাছি হচ্ছে আর্মি অফিসারের পোস্ট খালি। আমি বলছি যে কোথায় আমরা যাব? তাহলে একটা দেশের সরকার যে একটা জনজীবনের যে কটা জায়গা ছিল কাজের, প্রত্যেকটা জায়গা অবরুদ্ধ করে রাখছে, এবং সত্যি একটা জুমলার রাজত্ব শুরু হয়েছে যেখান থেকে
উত্তরণের দেবজিৎ দাদা সুমনদা, যারা কিনা বলে সীমান্তে কাঁটাতারের দরকার নেই, সীমান্তের কাঁটাতার বেড়া তুলে দাও, ইন্টারন্যাশনালিজমে যারা বিশ্বাস করেন, যারা বলেন ভারতীয় সেনা রেপিস্ট, হ্যাঁ, যারা কথায় কথায় সেনাবাহিনীকে সমালোচনা করেন, পার্থদা আমি তখন বলিনি, তাদের কাছ থেকে সব না শুনলেও চলবে আমাদের, প্রথমত, এক নম্বর। দ্বিতীয়ত পার্থদা একটু বলতে দিন, আপনি সত্যি কথাই বলবো, সত্যি কথাই বলছি তো, আপনি নিতে পারছেন না, প্রতিবাদ করব। আপনারা এই সেনাদের প্রাণ বাজি রেখে বলতে দিন, আপনারা সেনা নিয়ে কথা বলবেন না, কিন্তু পলিটিক্যাল নোট দেবজিৎ, এটা তো ঠিক যে মোদী সরকারের বহুবার এ নিয়ে বিতর্ক হয়েছে যে সেনাবাহিনীর কৃতিত্ব, সেনাবাহিনীর গৌরবকে এই সরকার বিশেষভাবে তুলে ধরেছে, সেটার মধ্যে বিন্দু মাত্র কোনো অসুবিধার জায়গা নেই, কিন্তু এই প্রথম সেনাবাহিনী রিলেটেড একটা ইস্যুতে ধাক্কা, এবং 5টার বড় বিজেপি বা এনডিও শাসিত রাজ্য এই মুহূর্তে সব থেকে বেশি ট্রেন পুড়ছে। হ্যাঁ সুমনদা, সেটাই স্বাভাবিক আছে, কেন টার্গেটেড। আর অদ্ভুত রকম ব্যাপার যে আপনারা এই একটু আগে দেখালেন, এটাই সত্যি যে কেন্দ্রীয় সরকারের কত চাকরি খালি, তাতে সব যোগ করে 10 লাখ কি 12 লাখের থেকে অনেক নিচে, আমি বেশি বেশি করে ধরে 12 লাখ ধরছি। 130 কোটির দেশে কথাই বলা যায় না, বলুন না 10 কোটির হিসাব না, পয়েন্ট अगेन 130 কোটির দেশে 12 লাখ কোটির দেশে 12 লাখ লোককে চাকরি দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এরকম না। দ্বিতীয়ত 17.5 থেকে 24 বছরের লোকেরা কোথায় কত কত চাকরি পান, আর এটা তো অপশনাল, কাউকে তো বলছে না যে তোমাকে অগ্নিপথে হাঁটতেই হবে, তোমাকে অগ্নিবীর হতেই হবে, কি বলেছে? আমি বলছি দেবজিৎ, তাহলে তো প্রশ্নটা এইটা ওঠে যে এই রাজ্যগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কেন? সেখানে তো দক্ষতা, এক সেকেন্ড পার্থদা, আমি বলছি দেবজিৎ, দক্ষতার প্রশ্ন উঠবে যে, হ্যাঁ আসছি সুমনদা, এনসিসি আমরা করি, আমরা করেছি দক্ষতা বাড়ানোর জন্যই, কিন্তু এনসিসি করার জন্য আমাদের কেউ অনারারিয়াম দেয়নি। আমি বলছি, আমাকে বলতে দিন। দ্বিতীয়ত, এইখানে যদি সেনাবাহিনীর কাছ থেকে সরাসরি 4 বছরের একটা কোর্সের মধ্যে দিয়ে কেউ যায়, এটা একটা কোর্স, টোটাল কোর্স, সেনাবাহিনীতে কেউ কোনোদিন আমি সব জানি লার্নার নয়, সবাই লার্নার, তো সেই রকম জায়গাতে যখন সেখানের উপর দিয়ে যখন যায়, তারপরে তাদের মধ্যে 3:1 যখন সেনাবাহিনীতে গ্যারান্টেড অ্যাবজর্ব হয় এবং বাকি 3 জনের জন্য স্পেসিফিক চান্সেস থাকে, দিক থেকে দেখবো যে সেনাবাহিনী সেই কমিটমেন্ট, সেই ডেডিকেশন আমি এই 4 বছরের চাকরি যারা করতে এলেন তাদের কাছ থেকে পাবো কিনা, কারণ তার সঙ্গে দেশের নিরাপত্তা যুক্ত। আমাকে উত্তরটা দিতে দিন, আমাকে উত্তরটা দিতে দিন। এই যে ছেলেরা করে দেবে, আমি শুধু একটা কথা বলতে চাই, ডেডিকেশন 4 বছর এরা রাজনীতিতে যোগ দেবে কি? প্রত্যেকের কাছে আসবো, এক্সপার্টরা আছেন তাদের কাছেও আসবো, কিন্তু আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman, এই নিয়ে অসংখ্য মন্তব্য আসছে, আমি কয়েকটা দ্রুত মন্তব্য নেওয়ার চেষ্টা করব। মনোজ কান্তি পালিত তিনি লিখছেন, কেন্দ্রের উচিত দ্রুত অগ্নিপথের বিস্তারিত তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করা। অখিল বন্ধু মহাপাত্র তিনি লিখছেন, কৃষি আইনের পর অগ্নিপথ খুব জরুরি ছিল গোটা দেশকে উত্তপ্ত করা। সুভাষ ঘোষ যা লিখছেন, ধ্বংসাত্মক পথে বিক্ষোভ কেন, রেল কি সফট টার্গেট। অনিন্দ পাল লিখছেন, অগ্নিপথের মাধ্যমে সেনায় নিয়োগ হলে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আগামী দিনে প্রশ্ন উঠবে না তো। নাসিরউদ্দিন আহমেদ লিখছেন, হিংসাত্মক আন্দোলন সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আশিস রায় লিখছেন, যারা ট্রেনে আগুন দেয় তারা কি আদৌ সেনাবাহিনীতে যাওয়ার যোগ্য। অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক চাপানোতর, খুব ছোট করে ইন আ নাটশেল সবার বক্তব্য আপনাদের সামনে। কৃষি আইনের পর অগ্নিপথ, সাম্প্রতিক সময়ে মোদী সরকারের আরও এক উদ্যোগের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি। ট্রেন জ্বলছে, গাড়ি বাস ভাঙচুর হচ্ছে, বিহার থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে তামিলনাড়ু, উত্তর থেকে দক্ষিণ। সেনাবাহিনীতে নিয়োগে মোদী সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ নিয়ে চাকরি প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে। আর রাজ্যে রাজ্যে যখন এই অগ্নিগর্ভ পরিস্থিতি, তারই মধ্যে অমিত শাহ থেকে রাজনাথ সিং, নির্মলা সীতারামন থেকে স্মৃতি ইরানি অগ্নিপথ প্রকল্পের প্রশংসা করে একের পর এক হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। সেই সঙ্গে আন্দোলনের দায় বিরোধীদের ওপর চাপিয়েছে বিজেপি। যে প্রজেক্ট আনা হয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার, হয়তো যে যুবকরা রাস্তায় নেমেছেন তারা পুরো ব্যাপারটা বোঝেননি বা কেউ তাদেরকে না
বুঝিয়ে উত্তেজিত করছে, তাই তারা এই ধরনের আগুন জ্বালানো ইত্যাদি করছেন। 4 বছর কাজ করবে, তারপর তারা কি করবে কেউ জানলো না। সিভিক পুলিশের মধ্যে এটা কি সিভিক মিলিটারি? ভারতীয় সেনাবাহিনী মিলিটারি ফোর্স, তার পেশাদারিত্ব, তাকে এত এইভাবে কম্প্রোমাইজ কে করে? একমাত্র সে করে যে দেশ বিরোধী। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারের মাধ্যমে বার্তা দেন, 2 বছর সেনায় নিয়োগ বন্ধ থাকায় প্রচুর যুবক চাকরির সুযোগ পাননি, তাই যুব সম্প্রদায়ের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে অগ্নিবীরদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 21 থেকে বাড়িয়ে 23 করা হয়েছে। এই ছাড় একবারই দেওয়া হয়েছে, ফলে প্রচুর যুবকের অগ্নিবীর হওয়ার স্বপ্ন সফল হবে। পাল্টা মোদী সরকারকে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন, 24 ঘন্টাও কাটল না, সেনায় নিয়োগে নতুন নিয়মে বদল আনতে বাধ্য হলো বিজেপি সরকার। তার মানে তাড়াহুড়ো করে এই প্রকল্প যুবকদের ঘাড়ে চাপানোর পরিকল্পনা করা হয়েছিল। প্রধানমন্ত্রীজি, যত দ্রুত সম্ভব এই প্রকল্প প্রত্যাহার করুন। অতীতের একাধিক প্রকল্পের কথা মনে করিয়ে কেন্দ্রকে নিশানা করে রাহুল গান্ধী টুইটারে লেখেন, অগ্নিপথ বর্জন করেছেন যুবকরা, কৃষি আইন বর্জন করেছেন কৃষকরা, নোটবন্দি নাকচ করেছেন অর্থনীতিবিদরা, জিএসটি খারিজ করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ যে কি চান তা প্রধানমন্ত্রী বোঝেন না, কারণ নিজের বন্ধুদের কথা ছাড়া উনি কারুর কথাই কানে তোলেন না। যে জানে যে 4 বছর পর আমার চাকরির নিশ্চয়তা নেই, সে দেশের প্রান্তে গিয়ে বিদেশিদের হাতে গুলিতে কতটা বুক পাতবে, সমস্তগুলোই একটা প্রশ্নের মুখে পড়ছে। ভারতবর্ষে এমন একটা সরকার চলছে যারা সব দিক থেকে ব্যর্থ, এমনকি বর্তমানে তারা দেশের নিরাপত্তা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে। राजनीतिक दलों के लोगों ने विद्यार्थियों को ढाल बना करके राष्ट्रीय संपत्ति का जलाने का काम किया, बर्बाद करने का काम किया। পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী, প্রাক্তন সেনা অফিসার ও বর্তমানে বিজেপির জোটসঙ্গী পাঞ্জাব লোকদলের প্রতিষ্ঠাতা অমরিন্দর সিংও এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন। অগ্নিপথ প্রকল্পের ব্যাপারে মোদী সরকারকে ফের চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছে বিহারে বিজেপির জোটসঙ্গী নীতিশ কুমারের দল জেডিইউ। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি মেজর জেনারেল কে গাঙ্গুলির কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি শুরুর অংশে বললেন যে যারা চাকরিটা পাবেন তাদের অনিশ্চয়তার দিকটা, কিন্তু আমি বলছি যে যারা সেই চাকরিটা করতে গেলেন, একজন সেনাবাহিনীর জওয়ানের যে ডেডিকেশন, যে কমিটমেন্ট থাকে রাষ্ট্র রক্ষার কাজে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ধরে রাখার কাজে, সেইটা কি এই 4 বছরের কন্ট্রাক্টে 6 মাসের ট্রেনিং দিয়ে পাওয়া সম্ভব? আপনার কি মনে হয়? না, এটা কখনোই থাকবে না, কারণ সে জীবন পণ করে দেয়, জীবনের সমস্ত অংশটাই সে এই দেশের কাজে লাগিয়ে দেয়। আর তাকে যদি 4 বছরের জন্য শুধুমাত্র কাজই করতে হয় আর তার যদি পেনশনও না থাকে, তাহলে আমার মনে হয় না যে সে জীবন পণ করে দেশের রক্ষা করবে। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব। কর্নেল দাস, আপনি বাজেটের কথা বললেন, একেবারে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে বললেন যে এইখান থেকে যে খাতে হয়তো টাকাটা বাঁচলো সেটা নিঃসন্দেহে সেনাবাহিনীর আধুনিকীকরণ, আরও উন্নত অস্ত্র সম্ভার কেনার কাজে, ওভারঅল আধুনিকীকরণের কাজে ব্যবহার করা যাবে। ফেয়ার এনাফ। কিন্তু আমি বলছি, কেউ তো বিরোধীরা এই প্রশ্ন তুলতেই পারেন যে সেন্ট্রাল ভিস্টা তৈরি করতে গিয়ে প্রায় 20,000 কোটি টাকা আমরা বরাদ্দ করছি, কিন্তু প্রতিরক্ষা খাতে বিশেষ প্রয়োজন, যেহেতু আমাদের সীমান্তবর্তী রাষ্ট্রগুলো বেশ কয়েকটা আমরা মনে করছি হস্টাইল এবং তাদের সেই রকমই ব্যবহার দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিরক্ষা খাতে বাড়াচ্ছি না কেন? আমি তো এই দেশের সরকারই সেন্ট্রাল ভিস্তা করতে গিয়ে 20,000 কোটি টাকা ব্যয় করছে, সেনাবাহিনীর জন্য নয় কেন? কেন আমায় একটা মানে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির অংশটা বাদ দিয়ে সেখানে সঞ্চয় করে মডার্নাইজেশন করতে হবে? দেখুন, আমি একটা জিনিস আপনাকে কোট করছি, হ্যাঁ, যে কোনো দেশের অর্থনৈতিক যে মানদণ্ড, যেটা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসেস করে, তাতে কিন্তু ডিফেন্স বাজেটে ওই কান্ট্রি কতটা খরচা করছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার জন্য পাকিস্তান গ্রে লিস্টে চলে গেছে। হ্যাঁ, তো সেটা একটা ফ্যাক্টর আছে। আমি জানি না এটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কিনা, কিন্তু আমার বক্তব্য, একজন যে প্রশ্নটা তুললেন যে ওরা মারা গেল 4 বছরের মধ্যে, শহীদ হলো, ওদের কিছু পাবে না, তা নয়। 1,05,00,000 টাকা ওইটা অলরেডি অ্যানাউন্স করেছে। যদি এই 4 বছর থাকাকালীন যদি ওরা এরকম অঘটন ঘটে, সেটা আছে, 1,05,00,000 টাকা পাবে একদম। এবং অঙ্গহানি হলে কত, সম্ভবত 45 লক্ষ, এরকম কোনো ফিগার আছে। এবং আরেকটা কথা আমি যেটা বলছি, যে
ওই যে মনে করুন একটা ব্যাটালিয়নে 40টা এরকম অগ্নিবীর আসলো, তাদের মধ্যে কিন্তু একটা হেলদি কম্পিটিশন থাকবে। আর আর্মি ইউনিটের এনভায়রনমেন্ট এমন, কারণ যখনই একটা জওয়ান কোনো অ্যাকশনে যাচ্ছে সে তখন ভাবে না যে আমি কোন এন্ট্রি কোন কিছু, সে তখন সেই কোম্পানির সেই কমান্ডারের মর্যাদা এবং নিজের আত্মমর্যাদা তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আর্মি ইউনিটগুলো সেইভাবে তাদের মানসিকতা গড়ে তোলে। দ্বিতীয় কথা আমি বলছি, যেটা সিএপিএফ নিয়ে যেটা মিত্র সাহেব বলছেন ঠিক আছে, কিন্তু একমাত্র বেস্ট সলিউশন হচ্ছে এই সিএপিএফ এ যদি যায়। কারণটা কি, এখন আমাদের যে থ্রেট পারসেপশন 2.5, 1 হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে পাকিস্তান, 0.5 হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। সেখানে আমাদের যেসব প্যারামিলিটারি ফোর্স আছে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন সেখানে যদি এই ট্রেন সোলজাররা যায়, একটা কমান্ড্যান্টের কাছে ওরা একটা বিরাট অ্যাসেট, এবং তারা আরেকটা সুবিধা পাবে। কিন্তু আমি এখানে মার্জনা করবেন কর্নেল দাস, এখানে পরের প্রশ্ন হবে যে যেখানে চীনকে মোকাবিলা করার কথা, পাকিস্তানকে মোকাবিলা করার কথা, সেইখানে এই 6 মাসের ট্রেনিং দেয়া এই সেনারা গিয়ে মানে সামলাতে পারবে? মানে কি করে অ্যাসেট হবে? আমার সবথেকে বড় প্রশ্ন আর্মি ইউনিটে অন দা জব ট্রেনিং আর বিএসএফ ও প্যারামিলিটারি ফোর্স তাদের ট্রেনিং মোটামুটি কম্প্যাটেবল হয়। হ্যাঁ, এবং সমিতা আমি বলছি যে বিএসএফ এর ট্রেনিং এই 6 মাসের ট্রেনিং তুলনাযোগ্য। এই যে ছেলেরা এইসব যারা 75% যাদের একটা অনিশ্চয়তা আসছে কি হবে, তারা তাদের যদি সিএপি মানে এই প্যারামিলিটারি ফোর্সে নেয়, তাদের একটা বিরাট অ্যাডভান্টেজ যে তারা 60 বছর বয়স পর্যন্ত চাকরিটা করতে পারবে। ওয়ারেস আর্মিতে যে 25% অ্যাবজর্ব হলো, তাদের ম্যাক্সিমাম 42 থেকে 48 বছর বয়স। তার ডিপেন্ড করছে কোন র্যাঙ্কে যাবে। হ্যাঁ, তুমি প্রশ্নটা একবার যদি দুবার করো, কারণ আমি শুনতে পাইনি। না, আমি বলছি যে কর্নেল দাস যেটা বললেন যে নেবে, আমি বলছি এটা প্রায়োরিটি, অগ্রাধিকার দেয়া হবে, এইটুকু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। এটাকে গ্যারান্টি যেটা হচ্ছে, কর্নেল দাস বলছেন এটা গ্যারান্টি দিতে হবে, অগ্রাধিকার নয়, যেটা প্রায়োরিটি নয়, গ্যারান্টি। কর্নেল প্রত্যীশ বলছে যে তারা 60 মানে বছর, তাহলে সমিতি একটাই বলা থাকে যে যদি সরকার গ্যারান্টি দিত তাহলে এই বিক্ষোভই হতো না, ট্রেন চলতো না। না, আমি একটু বলে নিই, যখন একটা পয়েন্ট তুলেছেন যে 60 বছর পর্যন্ত প্যারামিলিটারি আর সিএপিএফ এ তারা চাকরি করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে ইউ ওয়ান্ট টু কিপ ইয়োর আর্মি ইয়াং, তাই তো? সেখানে প্যারামিলিটারি ফোর্সের একজন 60 বছরের, সে যদি আজকে দ্রাস কিংবা কোনো জায়গায় তো বান্দিপুরে সেই ব্যাটালিয়ান ডিপ্লয়েড থাকে, হি ইজ অলসো ওয়ার্কিং দেয়ার ইন এনি র্যাঙ্ক ফর দ্যাট ম্যাটার 60 বছরে। এবং তাতে দেখা যাচ্ছে আজকের দিনে আমি বলবো, ইভেন আই অ্যাজ এ 55 ইয়ার, when I was 55 years old as DIG Srinagar, I have undertaken operation in the high altitude. সেটা কোনো বড় ব্যাপার নয়। আমরা কি করে ধরে নিচ্ছি যে তাদের আজকে লাইফ স্প্যান বেড়েছে, মর্টালিটি রেট কমেছে, তাদের আমরা কেন আগে যেমন ছিল কেউ 17 বছরে যাচ্ছে, কেউ 15 বছরে, কেউ 20 বছরে, তাতে অসুবিধাটা কোথায় হচ্ছিল? এবং দে আর কামিং, মোস্ট অফ দেম, তাদেরও নেওয়া হচ্ছে, অ্যাকোমোডেট করা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে, এবং গভর্নমেন্টের নির্দেশ আছে যে এই ধরনের যারা আসছেন চাকরি থেকে, মেবি দ্য সিএপিএফ অর দ্য ইন্ডিয়ান আর্মি, they should be given higher priority than other candidates তাদের এখানে অ্যাবজর্ব করার জন্য। এখন আমার তো মনে হচ্ছে যে এখন তাদের একমাত্র অপশন প্রাইভেট সিকিউরিটি গার্ড, যারা এখানে বলছেন না কোথাও কিছু, যারা এখানে তর্ক আপনার মনে হচ্ছে, আমি বলছি তো যে যেহেতু কোনো অপশন নেই, একমাত্র অপশন লাইকলি থাকবে যেটা হচ্ছে প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলো পাওয়া যায়। সেনাবাহিনী সম্মান এবং সব দিক থেকে কি তুলনাযোগ্য? দেবজিৎ, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, প্রথমত সেনাবাহিনীর চাকরি থেকে অনেকেই প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছেন দেখতে পাচ্ছি, এটাতে সম্মান খুব ওনাদের অসম্মানিত হচ্ছে আমার মনে হয়। না, তা নয়। দ্বিতীয় একটা কথা আছে, কথাটা হচ্ছে এখানে যারা বিশেষজ্ঞ আছেন, যারা আমার মতন আইনজীবীরা রয়েছেন এবং এই ধরনের বিশেষজ্ঞ যারা রয়েছেন আর কি, অধ্যাপক মানুষ কিন্তু এখন সমর বিশেষজ্ঞ, আমরা যারা রয়েছি, আমার সবার কাছে একটাই প্রশ্ন, কে জোর করেছে এই 4 বছরের চাকরি তোমায় করতেই হবে? ইট ইজ অ্যান অপশন, তুমি যেতেও পারো নাও যেতে পারো, তার জন্য রেল পড়ানোর কি দায় আছে? কে আগুন দিয়েছে? নরেন্দ্র মোদী সরকার দিতে বলেছে, কে অন্য জায়গায় পরীক্ষা দাও।
আজকে অন্য জায়গায় পরীক্ষা অন্য কিছু 45 বছরে সর্বোচ্চ আপনি তাহলে আগুন ঢেলে আগুন দেওয়ার সমর্থন করছেন? রেলে একটা সিগারেট খেলে 1000 টাকা ফাইন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, আমি বলছি পার্থদা, দেবজিতের একটা কথা আমি বলছি যে কেউ সেনাবাহিনী থেকে রিটায়ার্ড প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে যোগ দিয়েছেন, একেবারে অসম্মানের না, তার এক্সপার্টাইজটা সেই কোম্পানি ব্যবহার করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি 22 বছর বয়সে বা 23 বছর বয়সে 4 বছর শেষ হয়ে যাওয়ার পর 24 বছরে বেরিয়ে আমার বাকি জীবন প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলোর দিকে তাকিয়ে, প্রথম কথা ডিমান্ড সাপ্লাই চেইন ম্যাচ করবে না, এত সাপ্লাই হবে কটা কোম্পানি নিতে পারবে জানি না। আমি বলছি এটা কোনো ভায়াবল অপশন? আমি একটু বলে নিই, আমি শুধু একটাই বলি, এই টাকার 50% কিন্তু তার বেতন থেকেই কাটা হয়েছে। দর্শকরা কারোর কথা শুনতে পারবেন না। আমি একটা বলছি, প্রত্যেকের কাছে যাবো, পয়েন্ট নিয়েছি কাছে একবার যাই। পার্থপ্রতিম বিশ্বাস, আমি বলছি যে সুমন, যে সমস্যাটা যে জায়গাটায়, সমস্যাটা যেখানটায় আমি আপনাকে আমি জানি না বুঝেও বুঝতে পারছেন না কেন দেবজিৎরা, আমি বলছি যে একটাই কারণে, যে যারা এই 24 বছর বয়সে বেরিয়ে গেল, যারা চাকরি পেলো তো ভালো, যারা চাকরি পেলো না তাদের চাকরিটা সীমাবদ্ধ। এবং বলছি শুধু বাউন্সার নয়, ওই যে প্রাইভেট কোম্পানি না, আমাদের দেশে এই ঘটনাও ঘটছে। এই যে আমি বলছি যে আমরা আতঙ্কে আছি যে এই যে রণবীর সেনার মতো সেনা তাতে গিয়ে যোগ দেবে কিনা। আমেরিকার উদাহরণ যদি দেখেন, যে পরিমাণ গান শুট হচ্ছে এখন, যে এই পরিমাণ বেরিয়ে, প্রভাবশালী প্রাইভেট আর্মি তৈরি হয়ে যাবে কিনা, প্রাইভেট সিকিউরিটি কোম্পানি তো বুঝলাম। বিশ্বজিৎ দেব, জিনিস বলে, বিশ্বজিৎ হাফ মিনিট, আমি বলছি যে এটা আমাদের অধ্যাপকদেরও হয়, যে যত বয়স বাড়ে একটা ইনস্টিটিউটের পেনশন এন্ড স্যালারি বার্ডেনটা বাড়ে। যদি ফর্মুলা এটা হয় যে আমার গোটা বাজেটের 50% এই মুহূর্তে স্যালারি এন্ড পেনশন, এটা আরো 10 বছর বাদে হচ্ছে আরেকটু বাড়বে। তাহলে যদি আমার বক্তব্য হচ্ছে যে একটার পর একটা স্কিম, একটার পর একটা বিল এইভাবে কেন বুলডোজ করা হচ্ছে, কেন বিরোধীদের সাথে আলোচনা করা হচ্ছে না, কেন মতামত দেওয়া হচ্ছে না, কেন আগুনের মুখে ফেলে দেওয়া হচ্ছে, কেন আজকে আগুন আপনাদের সঙ্গে কিসে আলোচনা, তার জন্য আজকে আলোচনা করে কি শেখাবো? চাল চুরি আর ট্রিপল চুরি আলোচনা করে কি শেখাবো? চাল চুরি আর ট্রিপল চুরি, এই সেনাবাহিনী ট্রেনিং এ আমরা চাল চুরি আর ট্রিপল চুরি শেখাবো। না আলোচনা করে কি করব বলুন তো সুমনদা? এবং চাল চুরি আর ট্রিপল চুরি কি করে শেখাতে হবে সেটা নিয়ে আলোচনা করব ভারত সরকারের সঙ্গে। কি করে চাল চুরি করতে হয়, কি করে ট্রিপল চুরি করতে হয় সেটা শেখাবো, কি করে কাপড় নিতে হয় সেটা শেখাবো। এখানে পশ্চিমবঙ্গে যখন বিল আসে বিরোধীদের সঙ্গে আলোচনা করে আসে, আজকে এই পরিণতি হয় তার। চাল চুরি ট্রিপল চুরি রাজনৈতিক পর্যায়ে চলে আসার আগে আমি পরের প্রতিবেদনটা নেব, যেটা নিঃসন্দেহে আবার বলছি যে ভ্যান্ডালিজম, এবং একজন দর্শক দেখলাম প্রশ্ন করেছেন যে রেল কি সফট টার্গেট। সত্যি সত্যি পরিসংখ্যান বলছে যে এই মুহূর্তে গত দুদিনে 12টা ট্রেন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে, 300-র বেশি ট্রেনের রুট বদল করতে হয়েছে, 90টা ট্রেন তাদের গন্তব্যে পৌঁছতে পারেনি, এবং 214টা ট্রেন ক্যান্সেল করতে হয়েছে। অসংখ্য যাত্রী সাফার করেছেন, এমনকি স্কুল বাসে কচিকাচারা আটকে পড়েছে। আন্দোলনের নামে, প্রতিবাদের নামে এই সম্পূর্ণ ভ্যান্ডালিজম এটা বন্ধ হোক, এই নৈরাজ্য বন্ধ হোক। অবশ্যই প্রতিবাদ হবে, সঙ্গত কারণে প্রতিবাদ হতে কোনো অসুবিধা নেই গণতান্ত্রিক দেশে, কিন্তু সরকারি সম্পত্তি, আমার আপনার করের টাকায় যে ট্রেনগুলো চলে, যে যাত্রীরা সাধারণ মানুষ প্রতিদিন সাফার করছেন, তাদের হয়রানিও বন্ধ হোক। আমার পরের প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশ জুড়ে ক্ষোভের আগুন, একের পর এক ট্রেন জ্বলছে, সেই সঙ্গে স্টেশনে স্টেশনে তাণ্ডব, জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতায় বিক্ষোভের সর্বাধিক আঁচ পড়েছে রেলের ওপর। রেল সূত্রে খবর, অগ্নিগর্ভ বিশৃঙ্খলার জেরে শুক্রবার দেশ জুড়ে অন্তত 340টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। 94টি মেল ট্রেন এবং 140টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। প্রচুর ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে, প্রচুর ট্রেন দেরিতে চলছে। সকাল থেকে 3টে ট্রেন ক্যান্সেল হয়েছে। আমার আন্দোলনের পদ্ধতিটা হয়তো ট্রেন না জ্বালিয়েও প্রতিবাদ যা করা যায়, প্রতিবাদ দরকার,
সেটা মানে সেটা এইভাবে ট্রেন জ্বালিয়ে নয়। হাওড়া, শিয়ালদা এবং উত্তরবঙ্গের মালদা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়েছে সেই তালিকায় আছে হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল টাটা এক্সপ্রেস, মালদা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস এবং মালদা পাটনা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন। কিছু ট্রেন আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। দিনে যেরকম যেরকম সিচুয়েশন আসবে আরও ট্রেন বাতিল হতে পারে। যেহেতু প্রবলেমটা লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তাই আমাদের হাতে খুব একটা নেই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটলে আমরা ট্রেন নর্মালি চালিয়ে দিই। হুট করে ট্রেন বাতিল ও রুটে কাটছাট করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। যেমন শ্যামবাজারে সুব্রত বসু ছেলে মেয়েকে নিয়ে আসানসোলে যাচ্ছিলেন, কিন্তু হুট করে জনশতাব্দী ও উপাসনা এক্সপ্রেস বাতিল হওয়ায় পড়েছেন মহা ফাঁপড়ে। জনশতাব্দীতে টিকিটও অনলাইনে কিনে কনফার্ম টিকিট, কিন্তু এসে শুনছি সেটা ক্যান্সেল হয়ে গেছে। এবং ক্যান্সেলের পরে যদি কোনো কারণে পরের ট্রেনটা যাওয়া যায়, সেটা এনকোয়ারি করছি কি জানলাম নাকি ওই লাইনে পুরো ট্রেনটাই বন্ধ। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস বাতিল হওয়ায় সমস্যায় পড়েন বিহার থেকে কলকাতায় রেলের পরীক্ষা দিতে আসা একাধিক যুবক। यहाँ पे हम रेलवे का NTPC CBT2 का एग्जाम देने आए थे पटना से। हमको फिर यहाँ से पटना रिटर्न होना है। उसके बाद जो है ना यहाँ एग्जाम दे के जब हम लोग आए, ट्रेन यहाँ टिकट बनाए हुए थे सब ट्रेन में, सब ट्रेन कैंसिल हो गया है पटना के लिए। कोई पता नहीं चल रहा। बार बार मतलब एक ट्रेन थी 2 बजे, वो भी कैंसिल है। 1 बजे ट्रेन थी, वो भी कैंसिल बता रहा है। फिर आगे क्या होगा कोई पता नहीं। শুক্রবার সকাল থেকে যত সময় গড়িয়েছে একের পর এক ট্রেন বাতিলের খবর এসেছে হাওড়া স্টেশনের এনকোয়ারিতে, আর পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। শুধু ট্রেন বাতিলই নয়, অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাট করা হয়েছে। মালদা স্টেশন থেকে ডাউন ব্রহ্মপুত্র মেলের চাকা আর গড়ায়নি। আসানসোল থেকে বারাণসী এক্সপ্রেসের যাত্রাপথ কমিয়ে আনা হয় গোমো অবধি। গয়া আসানসোল মেমু ট্রেনটিও গোমো অবধি চালানোর সিদ্ধান্ত নেয় রেল। हम लोग गैंगटोक गए थे घूमने के लिए, दार्जिलिंग और गैंगटोक, और वापसी में अभी पता नहीं था कि इस तरीके की सिचुएशन हो जाएगी, तो बहुत प्रॉब्लम्स हो रही है। गर्मी इतनी है, ट्रेन में साथ में छोटा बच्चा भी है, खाने पीने का भी सिस्टम नहीं है। दिल्लीगामी पूर्वा एक्सप्रेस के बर्धमान स्टेशन থেকে ফিরিয়ে আনা হয় হাওড়ায়। मेरा निवेदन है सभी से, रेलवे आपकी संपत्ति है, राष्ट्र की संपत्ति है, इसको किसी भी तरीके से कोई नुकसान न हो, ये हम सबकी जिम्मेदारी है। तो मेरा निवेदन है कि किसी भी तरह के वायलेंट प्रोटेस्ट न करें और रेलवे की संपत्ति को बिल्कुल भी नुकसान न करें। ये आपकी संपत्ति, आप ही की सेवा के लिए है। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে উত্তর থেকে দক্ষিণ ভারত অবধি। ব্যাহত ট্রেন পরিষেবা, কেন্দ্র কিভাবে এখন এই পরিস্থিতির সামাল দেয় সেদিকেই সবার নজর। অরিত্রিক ভট্টাচার্য, সুনীল হালদার, করুণাময় সিংহ, এবিপি আনন্দ।